I see. এই বছরের ফোন দিয়েছিলাম কয়েকবার। Survey said something you spread on coach. You said, "Watch out." Survey said, "Yeah." You won't just jam, man. Beautiful. Yes. Beautiful. আসসালামু আলাইকুম স্যার, আমরা সেশন স্টার্ট করতে পারি প্লিজ? জি, পারবেন। গত ক্লাসে আমরা ন্যূনতম কর নিয়ে আলোচনা করছিলাম। যারা মিস করছেন তাদের জন্য এই জায়গায় ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। আজকে ক্লাসের পরে প্রয়োজন হলে আমরা মিনিমাম ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আবার দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কি বাসায় প্র্যাকটিস করছিলেন ন্যূনতম করের বিষয়গুলি? প্র্যাকটিস স্যার ওইভাবে আসলে করা হয়নি স্যার। কিছু অসুবিধা নাই। আজকে আমরা আলোচনা করবো ব্যবসা খাতের আয়। জি স্যার। ব্যবসা খাতের আয়টা হলো আয়কর আইনের যে 7টা খাত আমরা দেখলাম, তার মধ্যে সবচেয়ে লেন্দি হলো ব্যবসা খাতের আয়। জি স্যার। ব্যবসা বলতে ইউজুয়ালি আমরা বুঝি ট্রেড, ভেঞ্চার, তারপরে ইনিশিয়েটিভ, মানে মধ্যে কথা হলো ঝুঁকি। যে কোনো ঝুঁকির বিপরীতে ব্যবসার উদ্যোগ হয়। তো ব্যবসা খাতের আয়ের মধ্যে বলা আছে, ব্যবসা খাতের আয়ের অন্তর্ভুক্ত হবে কি কি বিষয়? 45, সেকশন 45 বলা আছে ব্যবসার লাভ ও মুনাফা। তাহলে আমরা যারা কোম্পানির ব্যালেন্স শিট অথবা
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কখনো না কখনো দেখছি, কারণ আমরা জানি যে ব্যবসার হিসাব কিভাবে করতে হয়। তো ব্যবসার ক্ষেত্রে বলা আছে তার ট্রানজাকশন থাকবে, ট্রানজাকশনের বেসিসে তার বুকস অফ অ্যাকাউন্টস থাকতে হবে এবং সেটার উপর বেস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। তার মানে ব্যবসা যে জায়গায় আছে সে জায়গায় আপনার হিসাব নিকাশ মেনটেন করতে হবে। সেকশন 73 বলা আছে। 73 আবার বলা জি আছে স্যার। যে স্বাভাবিক ব্যক্তি, পার্টনারশিপ ফার্ম, হিন্দু অবিভক্ত ফ্যামিলি, তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে। শিথিলতা হলে তারা চার্টার অ্যাকাউন্টেন্ট কর্তৃক বা হিসাব বিজ্ঞানী বা হিসাববিদ কর্তৃক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিবিসি অ্যাকাউন্ট করার দরকার নেই। সে চাইলে নিজে সাইন করে দিতে পারে অথবা কোনো অ্যাকাউন্টেন্ট কর্তৃক সেটা সার্টিফাই করে দিতে হবে। জি তাহলে স্যার। আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট থেকে লাভ ও মুনাফা আসে। তাহলে ব্যবসা বলতে শুধুমাত্র ব্যবসায়িক মুনাফা না, আমরা এই যে বলেছে সংগঠন কর্তৃক সদস্যদের প্রদত্ত সেবার আয়। তাহলে কোনো সংগঠনের সদস্যদের জন্য যদি কোনো সেবা প্রদান করে এটা আয় উপার্জন হয়, সেটাও ব্যবসা আয় হিসেবে আসবে। তার হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক হতে প্রাপ্ত সুবিধা, তার মানে একুয়াল বেসিসে ব্যবস্থাপনা কোম্পানির ফি, ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠানের লিজ আয়, মুদ্রা বিনিময় হতে নগদায়িত লাভ। এই সত্যটা খেয়াল রাখবেন, নগদায়িত মানে যদি আপনার ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ করে যদি আপনার রিয়েলাইজ প্রফিট আসে, মানে ওটার অ্যানকেট যদি করে, এটা যেটা আনরিয়েলাইজ মানে আপনার বছরের শেষে যেটা সেটেল হয় নাই, আনসেটেল অ্যামাউন্ট, সেটার গেইন লস আয়কর আইন অনুযায়ী গেইন না, এবং লসটাও লস হিসাবে ট্রিট হয়। জি স্যার। ওই জায়গায় বলা আছে এক্রুয়াল বেসিস হবে ক্যাশ বেসিসে। তারপরে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা হতে আয়। তাহলে কোন একটা কার্যক্রম চলমান ছিল, আপনি কোন এক সময় ধরে ডিসকন্টিনিউশন দেখায় ভ্যাট অফিস এবং ট্যাক্স অফিসে ঘোষণা দিচ্ছেন, তারা ইন্সপেকশন করে আপনার ব্যবসা বন্ধ ঘোষণা করলো। তাহলে ব্যবসা যখন বন্ধ করে দিলেন, তার কোনো আয় নাই। তো ব্যবসা যখন বন্ধ করছেন ওই সময় কারো কাছে রিসিভেবল থাকলে সেটার আপনি রাইট অফ করছেন, ইনভেন্টরি থাকলে সেটারও অবসোলেট করছেন, মানে বিক্রি করার পরে যা পাইছেন আর অতিরিক্তটা। তাহলে যখন ব্যবসা বন্ধ করছেন সবগুলো আপনার পিএনএল এ গিয়ে লস হিসাবে হিট করছেন। কারণ যার কাছে টাকা পাওনা ছিল সে 10 বছর পরে ওই টাকা আপনাকে দিছে। তাহলে আগে যেহেতু লস অ্যালাউ করা হয়েছে, যখন আপনি পাবেন সেটার আবার মুনাফা হিসাবে অ্যালাউ করবে। এর বাইরে বলা আছে ভোকেশন, প্রফেশন। তাহলে আপনি যদি কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করেন, মানে ফ্রিল্যান্সিং অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিসিং মেম্বার, ওখান থেকে কোনো ইনকাম আসলে সেটাও আপনার ব্যবসা খাতের আয় অনুযায়ী হিসাব করতে হবে। আর ভোকেশন মানে হলো ওই যে কামার, সুতার, তারপর মনে করেন মুচি, কবলার, এদা বা ওই যে প্লাম্বিং মিস্ত্রি, এরা যে সকল কাজ করেন সেটারও ব্যবসায়িক আয় হিসাবে দেখাইতে হবে। এখন আসেন বিশেষ ক্ষেত্র ধারা 46। তো বিশেষ ক্ষেত্রটা হলো বেসিক্যালি আমাদের যে রেগুলার বিজনেস, মানে আমি সেবা দেই অথবা পণ্য বিক্রি করি, কন্টিনিউড বিজনেস অপারেশন থেকে যেটা আসবে সেটা হলো এই ব্যবসা আয়। আবার কিছু কিছু আয় আছে সরাসরি ব্যবসা না, কিন্তু ব্যবসার অংশ হিসাবে ইরেগুলারলি অথবা বছরে একবার অথবা হয়তো 5-6 বছরে একবার ট্রানজেকশন হলো, এই ধরনের ইস্যু থেকে যদি কিছু আসে সেটাও বলা আছে ব্যবসায়িক আয়। কিন্তু অনেকটা ডিমড ইনকাম বা প্রতীয়মান ইনকাম। যারা 1984 সালের আয়কর অধ্যায় পড়ছেন ওদের দেখবেন যে 19 ধারা 19 ছিল, সেই 19টার এখন বিভিন্নভাবে ভাগ করে প্রত্যেকটা খাতের আয়ের সাথে আলাদা আলাদা করে অ্যাড করা হয়েছে। বিশেষ ক্ষেত্রের মধ্যে বলা আছে কি, ব্যবসায়িক সম্পদ বিক্রয় বা ধ্বংস, বীমা ক্ষতিপূরণ হতে, মানে বিক্রয় করে যদি কোনো অর্থ পান
অথবা বিমা করা ছিল, সেই সম্পত্তি ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার পর আপনি ক্ষতিপূরণ পাইছেন। প্রাপ্ত অর্থের ভিন্ন ভিন্ন কর। তার মানে এখান থেকে মূলধনী লাভ জেনারেট হইতে পারে, আপনার বিজনেস গেইনও হইতে পারে। তারপর রপ্তানি কর আপনার নামে ছিল, ওটা আপনি হস্তান্তর করে দিয়েছেন, এটা ব্যবসায়িক আয়। ট্রেডিং দায় পরিশোধ না হলে, মানে যে বছর লাইবিলিটি ক্রিয়েট হয়েছে সেই বছরের পরের 3 বছরের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন, তাহলে ওটা ব্যবসায়িক আয়। তারপর হচ্ছে পূর্বে বিয়োজিত লোকসান বা খরচ পুনরুদ্ধার হলে তা ব্যবসায়িক আয়। তাহলে আপনি কোনো এক সময় কোনো একটা খরচ শো করছেন, যেমন ব্যাড ডেট দেখাইছেন, এক্সপেক্টেড ক্রেডিট লস দেখাইছে, এক ট্যাক্স অফিস সেটা মাইনে নিচ্ছে লস হিসাব। 7 বছর পরে বা 3 বছর পরে সেটা আবার রিকভার হলো, তাহলে রিকভার হলে আগে যেহেতু খরচ দেখাইছেন, এখন আবার ইনকাম হিসাব আসবে। তারপর অংশটা বলা আছে প্রারম্ভিক মূলধনের ঘাটতি পরবর্তী 5 বছরের মধ্যে ধরা পড়লে তা ব্যবসায়িক আয় ধরা হবে। তাহলে যারা প্রথম বছর আমরা আয়কর রিটার্ন জমা দিই, তো জমা দেওয়ার সময় দেখা গেলো আপনার হাতে প্রচুর সহায় সম্পত্তি হয়ে গেছে, তখন আমরা কি করি, মিসলিনিয়াস বিজনেস নামে একটা বিজনেস দেখাই। মানে নির্ধারিত বিজনেস না দেখায় আমি একটা ক্যাপিটাল দেখাই, সেই ক্যাপিটালের এগেনস্টে প্রফিট শো করি। তো এই ধরনের বিবিধ বিজনেস যেটার প্রপার বুকস অফ অ্যাকাউন্টস নাই, সেই ক্ষেত্রে আইনে কোনো প্রফিট কত পার্সেন্ট হবে এটা ডিক্লেয়ার করা নেই। কিন্তু প্র্যাকটিস একটা গ্রো হয়েছে যে 1/3 আপনার খরচ দেখাবেন। তাহলে 1/3 খরচ দেখানো মানে কি, 100 টাকায় 33 টাকা খরচ দেখছেন, 67 টাকা প্রফিট। তাহলে 67 টাকা প্রফিট দেখানো মানে আমার না ক্লাস আছে, ক্লাস শুরু করো। বাংলাদেশের এমন কোনো বিজনেস নাই যেখানে 10-15%-এর বেশি প্রফিট হওয়ার সুযোগ আছে। তাহলে আপনি 67% প্রফিট যখন দেখাচ্ছেন, জি স্যার। তখন এর মধ্যে প্রফিট, জরিমানা, সুদ, তারপরে এই আনুষঙ্গিক যা আছে ট্যাক্স সবই কিন্তু কাভার করে। এই কারণে এই ক্ষেত্রে প্রথম বছর যখন মূলধন দেখাবেন, সেই জায়গায় যদি আপনি 1/3 খরচ দেখেন, 2/3 প্রফিট দেখান, ট্যাক্স অফিস এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেন না। টাকা কোথা থেকে পাইছেন, কিভাবে আসছে, এগুলো নিয়ে আর কোনো আলোচনা করেন না। তাহলে কন্ডিশনটা হইলো, এই যে প্রথম বছর সে আপনি 5 কোটি টাকা প্রফিট বা 50 লাখ টাকা প্রারম্ভিক মূলধন দেখাইছেন, পরবর্তী 5 বছরের মধ্যে 5 লাখ টাকার কমতে পারবে না। কিউমুলেটিভ মূলধন বা কিউমুলেটিভ প্রফিট 5 লাখ টাকার উপরে অথবা 5 লাখ পর্যন্ত থাকতে পারে। এখন আপনি প্রথম বছর 5 লাখ টাকা মূলধন দেখাইলেন, 1 লাখ টাকা লাভ দেখাইলেন, কারণ পরের বছর গিয়ে আপনি কি করলেন, এই 6 লাখ টাকা 5 লাখ টাকা বাড়ায় দিচ্ছেন, সরি 4,50,000 বাড়বেন, তাহলে বাকি 50,000 টাকা ইনকামের মধ্যে আসবে। তারপরে ধরেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসকৃত সুদের আয়, শ্রেণীবিন্যাসকৃত ঋণের সুদ আয়ের সময় নির্ধারণ। যে আমরা বলি যে শ্রেণীবিন্যাস, মানে ব্যাংক ক্লাসিফিকেশন করে, এই ক্লাসিফিকেশন করলে ধরে নেওয়া যায় এই সুদ আর আদায় হবে না। তাহলে যে সময়ের জন্য আদায় হবে না বলতেছি, এই সময়ের পরে যদি আবার আদায় হয়, মনে করেন এই যে নন পারফর্মিং লোন আছে, এই যে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, আমরা নিয়ে কি করতেছি, প্রফিট এন্ড লসে লোনের ইন্টারেস্ট চার্জ করতেছি, আর ওই জায়গায় ব্যালেন্স শিটে গিয়ে সব পেয়েবল দেখাইতেছে। আবার ব্যাংক কি করতেছে, যে ক্লায়েন্ট দিতে পারে যখন তার বোর্ড থেকে অনুমোদন দেয়, তো এটা যদি কোনো কারণে ট্যাক্স অফিস অ্যাসেসমেন্টের সময় অ্যালাউ করে, পরে আপনি আবার আদায় করতে পারলেন। পিএনএল এর ব্যাংক ইন্টারেস্ট ডেবিট করে ব্যাংক ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করলেন, মানে লোন বাড়াই দিলেন আবার। তাহলে একবার আপনি খরচ দেখাইলেন, এরপরে যদি দেখা যায় ব্যাংক আপনার আবার এটা ছাড় দিছে, তাহলে আপনি খরচ দেখাইলেন, ব্যাংক আপনার কাছ থেকে এই সুদটা মকুব করে দিছে। তাহলে যে বছর খরচ দেখাইলেন ওই বছর যেহেতু অ্যালাউ করছে, পরে যখন এটা আবার মকুব করলো, তখন আপনার ইনকাম হিসাবে আসতে হবে। 47 বলা আছে কতিপয় ব্যবসার মুনাফা, এটা বলছে বীমা ব্যবসা। এটা চতুর্থ তফসিলে পুরো নিয়ম কানুন বলা আছে কিভাবে বীমা ব্যবসার প্রফিট ক্যালকুলেট করতে হবে। আর গ্যাস, খনিজ তেল, অন্যান্য খনিজ অনুসন্ধান, এটা বলা আছে পঞ্চম তফসিলে।
এইগুলি নিয়ে হলো স্পেশালাইজড এরিয়া, এগুলি নিয়ে আমরা খুব বেশি একটা আলোচনা করবো না। তারপর হচ্ছে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন। এই যে এখানে ব্যবসার মুনাফা, তো ব্যবসার মুনাফা করতে গেলে বলা আছে ব্যবসা পরিচালনা করতে গেলে বা ব্যবসা কম্পিটিশন থেকে মুক্ত রাখতে গেলে তাহলে ওই ইন্ডাস্ট্রির সাথে তাল মিলে আপনার যা খরচ করা দরকার সবই আপনি খরচ করতে হবে। কোনো খরচের উপরে কোনো বার ক্রিয়েট করা নাই, সকল খরচই অ্যালাউড, সকল খরচ অ্যালাউড। কোনো খরচ, ট্যাক্স অফিস কোনো খরচ বা কর আইনে কোনো খরচের উপরে কোনো বার ক্রিয়েট করে না। তো ধরেন 45 ধারাটা আমরা যে সংক্ষেপ করলাম, এই টোটাল অংশটা নিয়ে অনেক বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আর 46-এ আমরা যতটুকু দেখছি এখানে অনেক আলোচনা আছে, দেখেন 46 ধারাটা অনেক বড়। ঠিক আছে, ওইগুলোর সংক্ষেপে আমরা ওই জায়গায় মেন অংশগুলো নিয়ে আসছি। আর বাকি যেগুলি আছে ওই 5টা অংশ পড়লে আপনি বাকিগুলি কম বেশি বুঝবেন। 47 আলোচনা হয়েছে। তারপরে আসেন 49। 49 বলেছে ব্যবসা হয়তো আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন, মানে কি কি খরচ ব্যবসা থেকে বাদ দিতে পারবেন। আমরা যদি সংক্ষেপে বুঝি, সংক্ষেপে কথা হলো আপনি যেই ব্যবসাটা করবেন সেই ব্যবসার আমরা যদি খরচ বলি, খরচটা আমরা ইউজুয়ালি দুই ভাগে ভাগ করি, একটা হলো ক্যাপেক্স আর একটা হলো ওপেক্স। তাহলে ক্যাপেক্স হলো আমার ব্যালেন্স শিট হিট করে, আর ক্যাপেক্স এর সাথে সংশ্লিষ্ট ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এগুলি এবং ইম্পেয়ারমেন্ট, এই 3টা অংশ হিট করে হলো আমার পিএনএল এ। এছাড়া অপারেটিং বা অপারেশন রিলেটেড যা খরচ আছে সবই প্রফিট এন্ড লসে চার্জ হয়। জি স্যার, অপেক্স। এই ক্যাপেক্স ওপেক্স এই দুটার বাইরে আরেকটা খরচ আছে, সেটা হলো মালিকের খরচ। তাহলে মালিক ট্রেডিশনালি যদি চিন্তা করেন তাহলে মালিক প্রফিট থেকে অংশ পাবে ডিভিডেন্ড আকারে, এরপরে সে নিয়ে ডিভিডেন্ড থেকে কি করবে না করবে তার বিষয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন সকল মালিকই বলে যে ভাই এটাও আমার, আমার পরিবারও আমার। তাহলে আমার পরিবারের যা খরচ সব ব্যবসা থেকে যাবে, কারণ তার ব্যক্তিগত খরচ সব ওই জায়গায় চার্জ করে। আবার অনেক কোম্পানি দেখবেন যে অ্যাকাউন্টিং ভালো না বুঝে চিফ অ্যাকাউন্টেন্ট হয়তো তার আত্মীয় স্বজন ওই গাড়ি কিনছে সেটাও প্রফিট এন্ড লসে চার্জ করে, চেয়ার টেবিল কিনছে প্রফিট এন্ড লসে চার্জ করে, মেশিন করছে ওটাও প্রফিট এন্ড লসে চার্জ করে। জি স্যার। তাহলে এই ধরনের খরচগুলোর ক্ষেত্রে কর আইন বলছে এগুলি অ্যালাউ হবে না। তাহলে সাধারণ খরচ কি আসবে, যেমন কাঁচামাল মজুদ, পরিবহন ভাড়া, বিদ্যুৎ, বিজ্ঞাপন, প্রভিশন, তারপরে ভ্রমণ, পেশাগত সেবা ইত্যাদি। এর পাশাপাশি বলা আছে যে শ্রমিক কর্মচারীর জন্য যা দিবেন, শ্রমিক কল্যাণার্থে যা দিবেন, তার মানে বেতন, বোনাস, ভাতা, শ্রমিকদের রিফ্রেশমেন্ট, তাদের পড়াশোনার খরচ, চিকিৎসা খরচ যা দিবেন সবই অ্যালাউ। তাহলে বলা আছে কর্মীদের কল্যাণ, তারপরে লেবার অ্যাক্ট অনুযায়ী তাদেরকে যা দিবেন সবই আপনি খরচ হিসেবে চার্জ করতে পারবেন। তারপরে বলা আছে বৈদেশিক মুদ্রার ক্ষতি, বীমা প্রিমিয়াম, কমিশন, দালালি, ডিসকাউন্ট, আইনগত ব্যয় যা আছে সবই অ্যালাউড। আইনগত ব্যয়ের ক্ষেত্রে বলা আছে যে আপনি আইন ভঙ্গ করছেন, আইন ভঙ্গ করে আবার লিগাল এক্সপেন্সেস চার্জ করছেন, তাহলে আইন মানেন নাই, ওই কারণে যে খরচ করছেন সেই খরচ আর অ্যালাউড না। আর একটা বিষয় বলা আছে আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা জানি যে আমার এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং হয়, প্রভিশন করি আমরা, জি স্যার। তারপরে ধারণাগত কিছু খরচ করি। আইনে বলা আছে এই সকল খরচ অ্যালাউড না। আর স্যার তারা একটা জিনিস যদিও বলা আছে, জি বলুন। স্যার, ওই যে একটু জাস্ট আপনার বোঝার জন্য, যেমন স্যার এখানে আছে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন ধারা 49। স্যার আপনি যেগুলো বলতেছেন অ্যালাউড বলতে কি স্যার,
মানে এগুলোর উপর ট্যাক্স দিতে হবে না স্যার, এটা বোঝাচ্ছে স্যার নাকি? মানে আমরা বিষয়টা জানি কি, আমরা আমরা জানি বিক্রয়, বিক্রয় হলো আপনার রেভিনিউ। জি স্যার। তাহলে বলছে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা আসবে সেটার উপর প্রফিট দিবেন। ও তাহলে আচ্ছা ব্যয় দিয়েছেন মানে কি আপনি ডিডাকশন করবেন, আয় থেকে বাদ দিবেন। আচ্ছা স্যার। 100 টাকা সেলস, 50 টাকা খরচ, জি স্যার। তাহলে থাকলো 50 টাকা প্রফিট। 50 টাকা প্রফিটের উপর আপনি কর দিবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমি 50 টাকা খরচ দেখাইলাম, এই জি। খরচগুলো এখানে অ্যালাউ। ও আচ্ছা আচ্ছা। 49-এর সাথে আবার 55 রিলেশন আছে। মানে 49-এ বলছে যে আপনি এই খরচ যা মন চায় করবেন। জি। আর 55 ধারা যা বলছে, আপনার বুকসে আপনার যাই দেখান, করের অ্যাসেসমেন্ট বা আয়কর অথরিটি বা বিসিটি অথবা অ্যাসেসিং অফিসারের কাছে যখন দিবেন, জি স্যার। তখন সে 55 দ্বারা যে সকল খরচের উপরে সীমাবদ্ধতা আরোপ করা আছে, সেই খরচগুলি আপনার বুকসে যদি ওই সীমাবদ্ধ অ্যামাউন্টের চেয়ে বেশি হয়, ওই বেশিটুকু খরচ ডিসঅ্যালাউ করবে। তাহলে খরচ আপনি দিয়েছিলেন 50 টাকা, এখন কর আইনে যদি বলা থাকে যে 50 টাকা না, খরচ পাইবেন 20 টাকা, তাহলে বাকি 30 টাকা কি হবে? খরচ কমা মানে প্রফিটের সাথে যোগ হবে। ও। তাহলে আপনার প্রফিট ছিল 50, এখন হয়ে যাবে 80। 80-র উপরে তখন আপনি কর দিবেন। ও, এই তাহলে কারণে তো স্যার কর 49, বেশি হয়ে গেল। হ্যাঁ, কর বেশি হবে। এই জি স্যার। কারণে ব্যবসা খাতের আয় বছরের শেষে না, মানে বছরের শুরুতে আপনি ডিটারমাইন করবেন যে কর আইনে কোন কোন জায়গায় লিমিটেশন আছে। আমি ওই সকল খাতের খরচ সাবধানে করবো, জি হয় স্যার। করবো না, অথবা করলে প্রতি মাসে আমি হিসাব রাখবো যে প্যারামিটার কি বলা আছে, ও প্যারামিটার এক্সিড করলো কিনা। আর যদি কোনো কারণে এক্সিড করে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন যে এটারে কিভাবে ট্রিটমেন্ট দিবেন। কারণ একটা কোম্পানির বা প্রতিষ্ঠানের হাজার হাজার লেনদেন হয়। জি। তো কর অফিস এসে আপনার হাজার ভাউচার খুঁজবে না। তাহলে আপনি একটা ভাউচার, সে মনে করেন হলো এন্টারটেনমেন্ট, আপনি দেখবেন এন্টারটেনমেন্টের লিমিট শেষ। জি স্যার। তাহলে আইনে বলা আছে ফরেন ট্রাভেলিং খরচ সে একটা অ্যামাউন্ট পর্যন্ত অ্যালাউ, প্রমোশনাল এক্সপেন্সেস একটা অ্যামাউন্ট পর্যন্ত অ্যালাউ। তাহলে ওই সকল খাতে যদি আপনার খরচ না থাকে, আপনি ওই জায়গায় এই খরচটা রেখে দেন। বুঝতে পারছি। নমিনাল অ্যামাউন্ট তখন আর ট্যাক্স অফিস খুঁজতে আসে না, যদিও এটা প্রিন্সিপালের সাথে জানে। এখন যদি বলে যে ভাই আয়কর আইনে বলা আছে আপনি বেআইনি কথা বললেন, তাহলে আয়কর আইনে যা বলা আছে ওটাও কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না। আপনার খরচের উপর ভাগ ক্রিয়েট করার তো কোনো লজিক নেই। জি। কারণ এই ভাগটা ক্রিয়েট করে কি কারণে, যে আপনি খরচ এক্সট্রা চার্জ করে প্রফিট কমায় আপনি বললেন যে আমার প্রফিট নেই, এই কারণে ট্যাক্স দিব না। তো সমসাময়িক আরেকটা প্রতিষ্ঠান যদি বলা যায় ভাই আমার 100 টাকা বিক্রি করা 20 টাকা প্রফিট, আর আপনি বললেন 100 টাকা বিক্রি করছি, একই ইন্ডাস্ট্রিতে আমি আছি, আমার প্রফিট হলো 2 টাকা, তাহলে বিষয়টা আসবে কি যে আপনার ইফিসিয়েন্সি নাই, ওই কোম্পানির ইফিসিয়েন্সি আছে। তাহলে আপনার ইফিসিয়েন্সির দায়িত্ব কিন্তু সরকার নিবে না। না। এই কারণে অনেক ক্ষেত্রে, এবং যে খরচগুলোতে লিমিটেশন আছে এগুলো দেখবেন আসলে মানে ব্যবসার সাথে আবশ্যিক খরচ না, মানে ব্যবসা করতে গেলে করতেই হবে এরকম না। জি, জি। তারপর আসলে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন, একটা হলো সাধারণ আর একটা বিশেষ। বিশেষ এই বিষয়ের মধ্যে আছে কি কি: অবচয়, অ্যামোর্টাইজেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে বলা আছে অবলোহিত মূল্য কম হলে পার্থক্য বিয়োজনযোগ্য। তো অবলোহিত মূল্য জানি, আমরা জানি রিটেন ডাউন ভ্যালু। তাহলে রিটেন ডাউন ভ্যালু যদি, মানে কোনো একটা অ্যাসেট আপনি বিক্রি করছেন, বিক্রি করা যদি অতিরিক্ত কিছু পান, মানে একটা ধরে যে আপনি একটা অ্যাসেট কিনছেন 100 টাকায়, 5 বছর ইউজ করছেন, করার পরে এটার বই মূল্য আছে 50, আপনি এখন বিক্রি করলেন 40 টাকায়, তাহলে এটা হলো স্পেশাল কেস, এটা হলো বিজনেস লস। তারপরে বলা আছে অনুমোদিত কুরিন ব্যয় ও সুদ ব্যয়। তাহলে অনুমোদিত কুরিন ব্যয়কে আপনি ব্যাড ডেট দেখাইলেই ট্যাক্স অফিস অ্যালাউ করবে এরকম না। ওই জায়গায় আবার বলা আছে এই ব্যয় অনুমোদন করতে গেলে আপনার কিভাবে প্রুফ করতে হবে। ওটা যে অ্যাকচুয়ালি ব্যয় হয়েছে সেটা আপনার প্রুফ করতে হবে। তাহলে আমরা ব্যাড ডেট সম্পর্কে জানি যে প্রতিষ্ঠা, মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা মার্কেটে ক্রেডিট দেয় বা বিক্রি করে নগদে, নগদে বিক্রি করলে তার কোনো লস না, মানে আগে টাকা পাইছি পরে মাল দেবো। আবার অনেকে বলে ক্যাশ অন ডেলিভারি, মানে আমি মাল
পৌঁছানোর পরে ক্যাশ দিবেন, ক্যাশ দেওয়ার পরে আপনি মাল বুঝে নিবেন। আর একটা বলা আছে ক্রেডিট। তাহলে ক্রেডিটে দিলে আপনি জানবেন যে ক্রেডিটের একটা অংশ আদায় হবে না। তাহলে আপনি বলবেন যে 100 টাকা বিক্রি করলে 10 টাকা ব্যাড ডেট। তাহলে আপনি ব্যাড ডেট 10 টাকা প্রফিট অ্যান্ড লসে চার্জ করলেন আর রিসিভেবল কমাই দিলেন। তো ট্যাক্স অফিসের কথা হলো যে ভাই আপনার চাইলেই তো আপনার কোম্পানির মতো আমি ব্যাড ডেট দেখাবো। আপনার ব্যাড ডেট এটা যে ব্যাড অ্যান্ড লস হয়েছে সেটা প্রুফ করতে হবে। তাহলে প্রুফ করার নিয়ম হলো আপনার যে অ্যাকচুয়ালি ওই টাকা আদায় করার জন্য যথাযথ ব্যবস্থা নিছেন সেটা প্রুফ করতে হবে। তাহলে কি করতে হবে, তার নামে লিগ্যাল নোটিশ দিতে হবে। তারপরে তার নামে মামলা মোকদ্দমা করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাব্যস্ত হইতে হবে যে এটা কার আদায়যোগ্য না। তাহলে আপনি ব্যাড অ্যান্ড লস দেখাইতে পারবেন। আর এটা হলো যে সুদ বা মুনাফার ব্যয়। তো সুদ বা মুনাফা হলো যে অনেক কোম্পানি ট্রেডিশনাল ব্যাংকিং তারা আপনার কাছ থেকে যা আদায় করে এটারে সুদ বলে। আবার ইসলামী শরীয়ত ভিত্তিক হলে এটা বলে যে ব্যাংকের মুনাফা, ব্যাংকের সুদ না। তাহলে যে ওয়াইতে হোক ব্যাংক মানে আপনি যার কাছ থেকে 100 টাকা নিলেন, 100 টাকার বিনিময়ে যদি তারে 100 টাকার অতিরিক্ত কিছু দেন, অতিরিক্তটা হলো সুদ। তাহলে এই সুদের প্রপার স্টেটমেন্ট থাকতে হবে। সুদ মন মতো আপনি বসাইলে হবে না। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজভাবে প্রুভ করা যায় যে আসলে কত টাকা লোনের এগেনস্টে সুদ নিচ্ছেন। তো ব্যাংকের ক্ষেত্রে ইউজুয়ালি থাকে কি, একটা স্যাংশন অ্যাডভাইস থাকে, তারপরে বছর শেষে ব্যাংক স্টেটমেন্ট দেয়, এরপরে আপনি সার্টিফিকেটও নিতে পারেন। এরপর হচ্ছে ব্যাংক সুদ বা চার্জ যদি আপনি দেখাইতে চান, বলতে হচ্ছে এই সুদ বা চার্জ ব্যবসায়িক উদ্দেশ্যে নিচ্ছেন, তাহলে পিএনএল চার্জ করতে হবে। কারণ আপনি যদি অপারেটিং এক্সপেন্সেস এর জন্য বা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে না নিয়ে আপনি ক্যাপেক্স এর জন্য নেন, যেমন মেশিনারি আনছেন, মেশিনারির জন্য লোন নিচ্ছেন, তাহলে আমরা আইএস অনুযায়ী জানি IS-23 ওই জায়গায় বলা আছে সংশ্লিষ্ট মেশিনারি ইউজেবল কন্ডিশনে আনা পর্যন্ত যত খরচ ইভেন ব্যাংক ইন্টারেস্ট সেটাও মেশিনের গায়ে যাবে, মানে মেশিনের সাথে যোগ হবে। এখন আপনি 500 টাকা লোন নিচ্ছেন, 500 টাকার মধ্যে 300 টাকা ব্যবসায় খাটাইছেন আর 200 টাকা আপনার বাসা বাড়ির সাজসজ্জা করছেন। তাহলে ব্যাংক ইন্টারেস্ট আনুপাতিক হারে ব্যবসার বইতে 300 টাকার এগেনস্টে আর আপনার পার্সোনাল জায়গায় যাবে 200, তার মানে বাকি 200 টাকার এগেনস্টে যে ইন্টারেস্ট সেটা আপনি এখানে চার্জ করতে পারবেন না। এরপর অংশটা আরো গুরুত্বপূর্ণ, যাদের দেখবেন গ্রুপ অফ কনসার্ন থাকে, তো গ্রুপে একটা কোম্পানি প্রফিটেবল, একটা লসে সাস্টেন করে। তাহলে লসে সাস্টেন করলে ওই কোম্পানি কি করে, যে গ্রুপ কোম্পানির যে সলভেন্ট কোম্পানি আছে বা ভালো ব্যবসা করতেছে তারে অন্য একটা ব্যাংক প্রতিষ্ঠান লোন দিবে। আর যে লসে চলতেছে তারে কিন্তু ইউজুয়ালি লোন দিতে চায় না। তাহলে আপনি যে কোম্পানির ব্যবসায়িক সুবিধা আছে তার নামে লোন দিলেন, লোন নিয়ে আপনি সিস্টেম কোম্পানিরে প্রোভাইড করলেন। তাহলে এই ক্ষেত্রে বলা আছে যদি যে টাকা আপনি সিস্টেম কনসার্নে দিচ্ছেন সেই অ্যামাউন্টের এগেনস্টে ইন্টারেস্ট যদি 15 লাখ বা তার বেশি হয়, তাহলে বলছে বোর্ডের পারমিশন নিতে হবে। এখন আপনি লোন দিলেন, আপনার বুকসে দেখালেন 100 কোটি টাকার লোন, আবার ওদিকে বললেন যে রিসিভেবল ফ্রম সিস্টেম কনসার্ন অথবা লোন পেড টু সিস্টেম কনসার্ন 50 লাখ। তাহলে এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু বলছে যদি ইন্টারেস্টের পরিমাণ 15 লাখ টাকা তার বেশি হয় তাহলে ওই টাকাটা দেখবেন ট্যাক্স অফিস ডিসঅ্যালাউ করে দিবেন। ওই ইন্টারেস্ট আপনি আপনার বুঝতে যা দেখা হিসাব, তখন হিসাব করবে যে 100 কোটি টাকা লোনের এগেনস্টে আপনি ইন্টারেস্ট চার্জ করছেন 30 কোটি আর 50 কোটি দিচ্ছেন সিস্টেম কনসার্ন। তাহলে 15 কোটি টাকা আপনার ইন্টারেস্ট খরচ থেকে বাদ দিয়া ইনকামের মধ্যে নিয়ে আসবে। তাহলে আপনার কনসার্ন, আপনার গ্রুপে যদি কোনো কনসার্ন লসে সাস্টেন করে
তার ঋণ দিতে গেলে আপনি এই হিসাব নিকাশ করে নিতে হবে। তারপর হচ্ছে বিয়োজনের সাধারণ শর্ত। সাধারণ শর্ত কি? একই সম্পদ বাবদ একাধিক বিয়োজন অনুমোদিত না। তাহলে একটা সম্পদ আপনি ক্রিয়েট করছেন, এটার এগেইনস্টে ডিপ্রিসিয়েশন চার্জ করছেন, তাহলে ডিপ্রিসিয়েশন অ্যালাউড। এখন এই সম্পদের এগেইনস্টে অন্য কোনো খরচ, এটা একটা উদাহরণ আছে, আমরা উদাহরণটাতে দেখি। এই যে বলা আছে একই সম্পদের জন্য দ্বৈত বিয়োজন নয়, বলছে যদি কোনো ব্যয় সম্পদের প্রতিনিধিত্ব করে, যেমন ক্যাপিটাল ব্যয়। তাহলে আমি যেটা বললাম যে আপনি ব্যাংক লোন নিচ্ছেন, নিয়ে আমরা জানি দুই ধরনের লোন আমরা নিই, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল লোন আর একটা হলো ফিক্সড অ্যাসেট ক্রিয়েশনের জন্য। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের এগেনস্টে আমি ইন্টারেস্ট চার্জ করতে পারলাম। আর একটু আগে যে উদাহরণটা দিলাম যে আপনি কোনো একটা ক্যাপেক্স বা ক্যাপিটাল মেশিনারি কিনছেন, কেনার পরে বলা আছে এটা ইউজেবল কন্ডিশন আনা পর্যন্ত তার ইন্টারেস্টও অ্যাসেটের মধ্যে ইনক্লুড হবে। তাহলে আপনি অ্যাসেটের মধ্যে ইনক্লুড করলেন, আবার এদিকে ওটার এগেনস্টে ইয়ে চার্জ করলেন, কি জানে ডিপ্রিসিয়েশনও চার্জ করলেন, আবার ইন্টারেস্টে পিএনএল ও চার্জ করলেন, তাহলে হবে না। তাহলে হচ্ছে ব্যয় করলে হবে না, এই ব্যয়ের বাণিজ্যিক যৌক্তিকতা বিবেচনা করতে হবে। এই যৌক্তিকতার কোশ্চেনে এই আলোকে কিন্তু সেকশন 55 আসছে। তাহলে 55-তে বলা আছে কি জিনিস দেখেন। 55-তে প্রথম বলা আছে খরচ যাই করছেন করছেন, এটা নিয়ে আয়কর আইনে কোনো বাধা নেই। তাহলে বলা আছে যে আয়কর আইনে যদি কোনো স্পেসিফিক কন্ডিশন থাকে, ওই কন্ডিশন না মানলে ওই খরচ ডিসঅ্যালাউড। স্পেসিফিক কন্ডিশন মানে কি? একটা কন্ডিশন সব জায়গায় বলা আছে, টিডিএস ট্যাক্স কালেকশন এর সোর্স, এটা বলা আছে 7th চ্যাপ্টার। তাহলে যেই খরচ আপনি করলেন ওই খরচের সাথে যদি উৎসে করের রিলেশন থাকে, আর উৎস কর মানে হলো উৎসে আয়কর এবং মূসক। তার মানে আপনি যার কাছ থেকে সেবা বা পণ্য নিলেন, তার মূল্য পরিশোধ করার সময় বলা আছে এই 7ম চ্যাপ্টারে যেই খাতে যত টাকা কর কাটার কথা সেটা যদি আপনি না কাটা থাকেন, কর কাটলেন জমা দেন নাই, কর যতটুকু কাটার কথা ছিল তার চেয়ে কম কাটছেন, কর কাটেন নাই, আবার নিজের পকেট থেকেও জমা দেন নাই, তাহলে এই ধরনের কন্ডিশন ব্রেক করলে ওই খরচ টোটালটাই ডিসঅ্যালাউ। আবার আইনে বলা আছে স্পেসিফিক খরচ ব্যাংক চ্যানেলে পরিশোধ করতে হবে। আপনি যত টাকা ওই খাতে ব্যাংক চ্যানেলের বাইরে দিচ্ছেন, ওই টোটাল খরচটাই ডিসঅ্যালাউ। তাহলে খরচ ডিসঅ্যালাউ মানে হলো আপনার বুকসে খরচ দেখাইছেন, কর অফিস সেটারে যোগ করে দিবে। যোগ করবে কি আয়ের সাথে, তাহলে আয়ের সাথে যখন আসবে সেটার উপর ট্যাক্স ইম্পোজ করে আপনার বর্ধিত কর দেওয়া লাগবে। তারপর যেমন পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে বলা আছে কোন পার্টনার বা সদস্যরা আপনি যেহেতু পরিমাণ সুদ বেতন কমিশন দিচ্ছেন, আপনি যখন সুদ বেতন কমিশন দিচ্ছেন আপনার বুকসে খরচ দেখাইছেন, যখন পার্টনারশিপ ফার্মের ইনকাম বের করবেন তখন এই সুদ বেতন কমিশন খরচ থেকে বাদ দিয়ে দিবেন। তার মানে আপনি আপনার বুকসে প্রফিট এন্ড লস যদি মনে চিন্তা করেন, তাহলে প্রথমে আমরা থাকি সেলস, সেলস থেকে বিভিন্ন খরচ বাদ দিয়ে আমরা প্রফিট বিফোর ট্যাক্স বের করি। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স 50 আসলো। এখন আপনি প্রফিট বিফোর ট্যাক্স এর উপরে করবেন করের প্রভিশন। আয়করের যখন প্রভিশন করতে যাবেন তখন বলবেন যে প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার বুকস 50। তারপর এটার সাথে কি করবেন, উৎসে কর কর্তন না করার কারণে খরচ ডিসঅ্যালাউড। বেতন দিচ্ছেন 100 টাকা, 100 টাকার 1 টাকার উপরে কর কাটেন নাই, তাহলে কর কর্তনযোগ্য ছিল, আপনি কর কাটেন না, তার মানে 100 টাকা বেতন খরচ থেকে কমে যাবে, আইসা 50 টাকা প্রফিটের সাথে যোগ হবে।
তাহলে বই অনুযায়ী প্রফিট ছিল 50, আর কর প্রভিশন বা কর দেওয়ার জন্য প্রফিট হয়ে গেছে 60। তাহলে 60 টাকার উপরে কত টাকা কর আসে সেটাই আপনি ট্যাক্স প্রভিশন করবেন। তাহলে এই যে 55, মানে ব্যবসা খাতার আয় বোঝার মূল উদ্দেশ্য হইলো আপনার বুকসে কি আছে না আছে সেটার আলোকে করযোগ্য মুনাফা কত সেটা বের করা। তাহলে আপনার বুকসে করযোগ্য মুনাফা আসছে 100 বা 1 কোটি টাকা। আপনি কি করলেন, 1 কোটি টাকার উপরে 25% ট্যাক্স প্রভিশন করে 25 লাখ করলেন, করে ডিবিসি অ্যাকাউন্টস দিলেন, ট্যাক্স অফিসে রিটার্ন সাবমিট করলেন। কারণ কর অফিস বলবে কি যে ভাই আপনি যা খরচ করছেন এই খরচের ব্যাখ্যা দেন, ডকুমেন্টস দেন। তো ডকুমেন্টস ঘাটতে ঘাটতে দেখা গেলো যে বেতন থেকে ট্যাক্স কাটেন নাই, রিপেয়ার মেনটেন্যান্সের উপর ট্যাক্স কাটেন নাই, তারপরে কর্মচারীদের বেতন দিচ্ছেন ওই জায়গায় ম্যানেজিং ডিরেক্টর 1 কোটি টাকা দিচ্ছেন পাকফিজুর বাবদ, তারপরে বিদেশ ভ্রমণ করছেন ইচ্ছা মতো, আপ্যায়ন ব্যয়ের সিলিং অনুসরণ করেন নাই, ফ্রি স্যাম্পল বিতরণের নির্দিষ্ট সীমা ছিল এটা মানেন নাই। তাহলে এই সকল নন কমপ্লায়েন্ট খরচ যা আছে সব প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার বুকস সেটার সাথে যোগ করবেন। করে যেটা আসবে সেটা হলো প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার ট্যাক্সেস ল। এই ট্যাক্সেস ল অনুযায়ী যে প্রফিট আসছে সেটার উপর ট্যাক্স প্রভিশন করলে দেখবেন যে 1 কোটির জায়গায় হয়ে গেছে 3-4 কোটি। তখন দৌড়াদৌড়ি শুরু হবে যে আপনার অ্যাকাউন্টেন্ট আপনি কি বুঝছেন, ডিসিটি কি বুঝছে, আর আপনি ইলিজেবল কিনা কোম্পানিতে কাজ করার জন্য। এই কারণে ইনকাম ট্যাক্স প্রভিশন করার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। তো এই এই জিনিসটা দেখবেন যে কোনো কোম্পানির নোটস টু দ্য অ্যাকাউন্টসে ক্লিয়ারলি উল্লেখ থাকে না, মানে ট্যাক্স প্রভিশন কিভাবে করছে। এটা না দেখানোর কারণ হলো এই যে 55 দ্বারাই যেসব লিমিটেশন, এইগুলি অনেক ক্ষেত্রে ডিসিটি নমনীয়তা দেখায়। তো এই নমনীয়তার আশায় অনেকে আমরা ট্যাক্স প্রভিশন প্রপারলি করি না, বা মাথায় থাকে যে ট্যাক্স ঠিক মতো প্রভিশন করলে দিতে হবে 5 কোটি, আমি দেখাইলাম 1 কোটি, ডিসিটি যখন ধরবে বাকি 4 কোটি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা ফেভার নেবে। তাহলে ফেভার নিতে গেলে কিছু ডিসফেভারও কাজ করে। তো 4 কোটির এগেনস্টে আপনি ফেভার নিলেন 4 কোটি, আর ওদিকে ডিসফেভারে দিলেন 1 কোটি। তাহলে বাকি 3 কোটি টাকা আপনি সুবিধা পাইলেন। তারপর দেখেন শেয়ার হোল্ডার, পরিচালক, স্পন্সর, প্লেসমেন্ট শেয়ার হোল্ডারকে কমিশন, এদের কোনো কমিশন দিলে সেই খরচটা আয় করেন এলাও করেন। তারপর হচ্ছে কর্মচারীর পার কেজি 20 লক্ষ টাকার বেশি। পার কেজি আমরা 32 দ্বারা আলোচনা করছি। ওই জায়গায় আমরা যেটা বলছিলাম যে কোনো প্রতিষ্ঠান একটা বছরে তার একজন কর্মচারীর বেতন খাতে যে পার কেজি দেয় সেটা 20 লাখ টাকার অতিরিক্ত যা হবে পুরোটা অ্যামাউন্টের উপরে কর দিতে হবে। তারপর দেন রয়্যালটি টেকনিক্যাল ফি সীমার অতিরিক্ত, এটা আমাদের 8 নম্বর পেজে একটা চার্ট আছে, ওই চার্টে এই সীমাগুলো উল্লেখ করা আছে। তারপর দেন হেড অফিস ইন্ট্রা গ্রুপ ব্যয় 10% সীমার বেশি। তাহলে এই যে সীমা কথাগুলি বলা আছে, এই সীমাগুলি 3টা বিষয়ের উপরে ডিটারমাইন হয়। একটা হলো টার্ন ওভারের বেসিস, আরেকটা হলো নেট প্রফিটের বেসিস, আরেকটা হলো ডিসক্লোজ প্রফিট বা অ্যাসেস প্রফিট। সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা হলো আপ্যায়ন ব্যয়। এই কারণে এটার আমরা বোল্ড করলাম এবং একটু বড় করলাম। এই ক্যালকুলেশনটা বোঝা খুব জরুরি, বাকিগুলো খুব সিম্পল। তারপরে বলা আছে ফ্রি স্যাম্পল বিতরণ সীমা। ফ্রি স্যাম্পল মানে কি, আপনি মাল বিক্রি করছেন কোনো টাকা ছাড়া, মানুষের দিচ্ছেন। তো এই জায়গায় আবার Sorry, sorry. আরে ওরা না আজকে তো যে একটা ভাইয়া ফোন দিল, কাজের ফোন দিল, আসসালামু আলাইকুম বলেছি তো। তাহলে ট্যাক্স আইনে, কর আইনে বলা আছে যে আপনি ফ্রি স্যাম্পল কতটুকু দিতে পারবেন। মিউট করে সাবধান কি পরে হবে? যাবেন। আমি আমি তোমার প্যান্টটা একটু ভালো করে পরে দিই। সরি বাবা। তাহলে আয়কর আইনে 3 ধরনের ক্লাসিফিকেশন আছে: ওষুধ কোম্পানি, তারপরে বলা আছে যে খাদ্য সামগ্রীর, আর আদার কোম্পানি। এদের প্রত্যেকের 3টা লিমিট দেওয়া আছে যে টার্ন ওভার কত টাকা পর্যন্ত হলে কত টাকা ফ্রি স্যাম্পল দিতে পারবেন। তাহলে আপনি দেখবেন যে ওষুধ কোম্পানি, খাদ্য সামগ্রী, আর ইচ্ছা মতো ফ্রি স্যাম্পল দেয়।
তাহলে ফ্রি স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে আয়কর আইনে কোনো বাধা নেই, কিন্তু ভ্যাট আইনে বলা আছে এক বছরে ম্যাক্সিমাম 20,000 টাকা ফ্রি স্যাম্পল অ্যালাউড। তাহলে আপনি কর দিবেন না, কিন্তু ফ্রি স্যাম্পল দিলেন 20,000 টাকার বেশি, সে মনে করেন 1 লাখ, তাহলে বাকি 80,000 টাকার উপরে 15% ভ্যাট আপনি দিয়ে দিতে হবে, প্রচারণামূলক ব্যয়। ঠিক আছে, যেমন এখানে বলা আছে টার্ন ওভার সীমা, এই কথাগুলো কিন্তু এখানে উল্লেখ নেই। যেমন এই যে সীমা, এই সীমাগুলো আমরা টেবিলে দেখবো। তাহলে সীমা বলা আছে 3 ধরনের, একটা হলো টার্ন ওভার উপরে, একটা নেট প্রফিট, আর একটা হলো অ্যাসেস প্রফিট। তারপর দেখেন ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না করলে নির্দিষ্ট খরচ পাবো। তাহলে ব্যাংকিং মাধ্যমের ক্ষেত্রে বলা আছে আপনি কর্মকর্তা কর্মচারী তাদেরকে যদি 1 টাকাও দেন সেটাও ব্যাংক চ্যানেলে দিতে হবে। তারপরে বাড়ি ভাড়া, অফিস ভাড়া, এইগুলো বলছে পুরোটাই ব্যাংক চ্যানেলে। তাহলে আপনি শ্রমিকের কাছ থেকে ট্যাক্স কাটলেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় ট্যাক্স কাটলেন, সরকারি খাতে জমাও দিন, কিন্তু পেমেন্টটা ব্যাংক টু ব্যাংক না হওয়াতে সকল আইন মানার পরে আপনার এটার উপরে ট্যাক্স আরোপ হবে, মানে খরচ হিসাবে দেখাতে পারবেন। তারপর দেন ব্যক্তিগত ব্যয় বা মূলধনী ব্যয়। তারপর হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট সম্প্রচার, অপচয় বা সুদ। তাহলে আমরা যারা আইএফআরএস 16 মানে লিজ, তাহলে লিজের ক্ষেত্রে আপনি কোন একটা দীর্ঘমেয়াদী লিজ নিলে ওটার আপনি ডিসকাউন্টিং করেন, ফিউচার ভ্যালুরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেন, করে এটারে রাইট অফ ইউজ অ্যাসেট এবং পেয়েবল ক্রিয়েট করেন। তো অ্যাসেট যখন করলেন এটার উপর আবার ডেপ্রিসিয়েশন চার্জ করেন আমরা প্রতি বছর, এবং এটারে অ্যামোর্টাইজেশন শিডিউলে ফালাইয়া ওটার উপর ইন্টারেস্ট নির্ধারণ করি। তাহলে এগুলো প্রফিট অ্যান্ড লসের চার্জ হয়। আর রাইট অফ ইউজ অ্যাসেট এটার এগেইনস্টে যে লাইবিলিটিস আছে সেটা আমরা আবার অ্যাডজাস্ট করি। তো আয়কর আইনে বলা আছে আমরা তো কিছু বুঝি না, এই বাড়ি বা সম্পদ যখন আপনি ভাড়া নিলেন এটার এগেইনস্টে আপনি যত টাকা ভাড়া দিবেন সেটাই শুধু খরচ হিসাবে অনুমোদনযোগ্য। তাহলে এখানে এসে কনফ্লিক্ট হলো ইয়ের সাথে, আইএফআরএস এর সাথে। এরপরে বলা আছে অনিষ্টজনিত ইম্পারমেন্ট লস। ইম্পারমেন্ট লসটা হলো যে আপনি কোনো একটা অ্যাসেট জেনারেট করছেন বা কোনো ক্যাপিটাল মেশিনারিজ আনছেন, তো যখন আনছেন তখন এটা ওই টেকনোলজির খুব মার্কেট অ্যাকসেপ্টেন্স ছিল। মনে করেন কোন একটা মোল্ড বা ডাই আনছেন, ডাইস, এই মোল্ড বা ডাইস থেকে আপনার যে আইটেম ম্যানুফ্যাকচার হইতো সেটা বাজারে খুব চলতো। পরে দেখা গেলো এই জায়গায় আধুনিক কলা কৌশল আসছে, যখন আধুনিক কলা কৌশল আসছে তখন মোল্ড বা ডায়ের মূল্য কমতে কমতে সে মনে করেন 100 টাকা হয়ে গেছে। 100 টাকা হয়েছে আপনার বাজার মূল্য, কিন্তু বুকসে তখনও মূল্য আছে 1 কোটি টাকা। তাহলে IS-36 বলছে যে এই জিনিস হলো আপনার বুকসে দেখানো মানে হলো যে আপনার ইনফ্লেটেড ফাইন্যান্সিয়াল পজিশন শো করতেছে। তাহলে 1 কোটি টাকার জিনিসটা যখন বাজারে কোনো মূল্য নাই বা 100 টাকা আছে, তাহলে আপনি 100 টাকা ভ্যালু দেখাইবেন, তাহলে 99,999,টাকা আপনি পিএনএল এ চার্জ করবেন। তো ট্যাক্স অফিস বলছে এটা আপনার বুকসে যা মন চায় আপনি করেন, যখন অ্যাসেসমেন্ট হবে তখন এই খরচ ডিজেলাও হবে। তারপরে বিভিন্ন জায়গায় আমরা ব্যবসায়িক ভাবে দান খয়রাত করি, কারণ দান খয়রাত ম্যাক্সিমামে দেখা যায় যে এলাকার প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন এদের করি। তো এখানে কর অফিস কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, খালি বলছে এই সকল দান খয়রাত হইতে হবে কমিশনার কর্তৃক অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানে। তাহলে কোন কোন দাতব্য প্রতিষ্ঠান সেটা আমরা 6 শিডিউল পার্ট 3 তে জানি। আর 6 শিডিউল পার্ট 2 তে কিছু অংশ বলা আছে যে কত টাকা, মানে সিএসআর, ওয়ান কাইন্ড অফ সিএসআর, ওই জায়গায় বলা আছে অনুমোদিত বালিকা বিদ্যালয়, তারপরে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, ওইসব জায়গায় আপনি আপনার প্রফিটের 10% অথবা 8 কোটি টাকা পর্যন্ত খরচ করলে সেই খরচ কর আইন অনুযায়ী বৈধ হবে। তাহলে আমরা যে এলোপাথারি যে দান খরচ করি সেই দান খরচ এলোপাথারি করা যাবে না। আর একটা হচ্ছে হিসাব রক্ষণ বিধি না মানলে প্রমাণহীন ব্যয়। তার মানে যেই খরচটা আপনি দেখাইছেন ওই খরচের এগেইনস্টে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপনি শো করতে ব্যর্থ হন,
তাহলে ওই খরচটাও তারা অ্যালাউ করবে না। কারণ আমরা যদি সারমর্ম চিন্তা করি পুরো বিষয়টা, সারমর্ম চিন্তা করলে বলছে ব্যবসা হইতে আয় উদ্যোগ মূলত ব্যবসার সকল ধরনের আয়কে অন্তর্ভুক্ত করে, অনুমোদনযোগ্য ও অনুমোদনযোগ্য ব্যয়ের সীমা নির্ধারণ করে এবং সম্পদ বিক্রয়, বীমা, ক্ষতিপূরণ, ট্রেডিং দায়, সুদ ইত্যাদি বিষয়ে বিশেষ বিধান প্রদান করে। তাহলে আমরা সব জিনিস জানতে হবে না, আমরা এখানে যে কথাগুলি বলা আছে এইগুলি ভালো বুঝতে হবে। এখন আসেন এই যে 46, ধারা 46টা যেটা বলছিলাম, এই 46-এ কি আছে, ওই জায়গায় আমরা 5টা মেইন উদাহরণ আনছি। 46 আসলে 12টা সাবসেকশন আছে। এই 12 সাবসেকশনের মধ্যে প্রথমে কি আছে, ব্যবসায় যে সহায় সম্পত্তি আছে ওটা যদি আপনি বিক্রয় করেন, ওই জায়গায় সূত্রে বলা আছে, আমরা যখন মেইন বুকসে যাব, মেইন বুকস আমরা দেখি কি আছে, দেখেন এখানে বলা আছে করদাতার যে ব্যবসার জন্য আয় পরিগণিত হয়েছে সেই ব্যবসায় ব্যবহৃত কোনো পরিসম্পদ যদি কোনো আয় বছরে বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় করলে আপনার কি হতে পারে, বিক্রি থেকে কি হতে পারে বলেন। একটা পরিসম্পদ, সে মনে করেন আপনি একটা মেশিন 1 কোটি টাকায় কিনছেন, তা আমরা জানি যে এই ধরনের ফিক্সড অ্যাসেটের উপরে ডিপ্রিসিয়েশন চার্জ হয় খাত শিডিউল অনুযায়ী। তাহলে 1 কোটি টাকায় একটা মেশিন কিনছেন, 5 বছর পরে আপনি এটারে 1,50,00,000 বিক্রি করছেন, তাহলে টোটাল গেইন হইলো 50 লাখ। কিন্তু যখন বিক্রি করছেন তখন বই মূল্য ছিল 50,000, সরি 50 লাখ। তাহলে টোটাল গেইন হয়েছে আপনার বই মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স। তো এই বিষয়টা আমরা এখানে উদাহরণ দিয়ে বুঝি। মনে করেন একটা জিনিস আপনার পারচেস প্রাইস ছিল সেলস প্রাইস হচ্ছে আপনার 1,50,000। আর যখন বিক্রি করছেন তখন রিটার্ন ডাউন ভ্যালু ছিল, তাহলে আমরা জানি সেলস প্রাইস মাইনাস পারচেস প্রাইস ইকুয়াল টু হলো আমার, তাহলে আমার এখানে টোটাল গেইন আসছে 50,000, সরি জি স্যার। ডাব্লিউ টোটাল গেইন আসছে 1 লাখ। আমরা টোটাল গেইন মানে জানি, স্যার WDV এর ফুল মিনিং কি? হ্যাঁ বলতেছে ক্যাপিটাল গেইন আর একটা হলো রেভিনিউ গেইন। তাহলে এই যে টোটাল গেইন, টোটাল প্রফিট হলো 1 লাখ। আর আমরা জানি ক্যাপিটাল গেইন মানে হলো, তাহলে আমার সেল প্রাইস 1 লাখ আর পারচেস প্রাইস ছিল 1 লাখ, সরি পারচেস প্রাইস 1 লাখ আর সেল প্রাইস ছিল 1.5 লাখ। তাহলে 50 লাখ হলো আমার
ক্যাপিটাল গেইন, জি আর স্যার। রেভিনিউ গেইন আসতেছে বাকিটা। তার মানে টোটাল গেইন যখন পাবেন, টোটাল গেইন থেকে ক্যাপিটাল গেইন বাদ দিলে বাকিটা রেভিনিউ গেইন। তাহলে রেভিনিউ গেইনের জন্য আমরা জানি গেইন ট্যাক্স 15%। তাহলে এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স আসবে ৳৭,৫০০ হলো আপনার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স। আর বাকি যে প্রফিট আসছে 50,000, জি স্যার। বাকি 50,000 আসবে আপনার গেইন ফ্রম সেল অফ অ্যাসেটস। ওটা ব্যবসা খাতের আয়ের মধ্যে ইনক্লুডেড হবে। প্রথমটা দেন বলছে ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদ যদি বিক্রি করেন, তো বিক্রি করলে মেন মূল আইনে যখন আমরা যাবো, মূল আইনে দেখেন কি বলা আছে এখানে। এই যে এখানে বলা আছে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে অধিক হয়, তাহলে যে দামে বিক্রি করছেন বিক্রয় মূল্য যদি তার ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তখন বলা আছে ক মাইনাস খ। তাহলে এই ক খ আমাদের বোঝার দরকার নাই, আমরা সিম্পল উদাহরণে গেলাম। এখন ক মানে বলা আছে কি, এখানে দেখেন ক মাইনাস খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয় বছরের করদাতার মূলধনী আয়। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে মূলধনী আয় হবে। আবার বলছে খ মাইনাস এই গ এর সমপরিমাণ অর্থ ব্যবসা হতে আয়। তাহলে এই ক খ এর ব্যাখ্যা দিচ্ছি কোন জায়গায়, এখানে দেখ ক মানে হলো পরিসম্পদের বিপরীতে বীমা, সেলভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ অথবা বিক্রয়লব্ধ অর্থ। তার মানে আমরা প্রথম উদাহরণে গেলে বিক্রয় করে যা পাইছি এটা হলো ক, আর অর্জন মূল্য সেটা হলো খ, আর গ মানে হলো রিটার্ন অন বিল। তাহলে আমার এত বড় ক্লামজি জিনিস বোঝার দরকার নেই, বুঝছেন কিনা? এত জি কঠিন স্যার। করে আপনার আবার বোঝার দরকার নেই। তাহলে এখানে বিক্রয় করলে যা যে হিসাব আছে, আবার আপনি যদি ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স থেকে বেশি কিছু পান, মানে যেই মূল্যে ইন্স্যুরেন্স করছেন তার চেয়ে অতিরিক্ত কিছু পান, তাহলে সেটা ক্যাপিটাল গেইন। বাকি উদাহরণ আবার এখানে যেভাবে আলোচনা আছে সেটাই। এখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম টেলেম পাইলেন, পাওয়ার পরে আবার ৬ বছর এটা বিক্রি করে কিছু পাইলেন, সেটা আবার হবে আদার ইনকাম। স্যার। তো এইভাবে এখানে বিশাল চার্ট দেওয়া আছে দেখেন, টোটাল ১২র খ পর্যন্ত। এগুলোর আমরা সামারি যদি করি, তাহলে বলা হচ্ছে ক মানে বিক্রয়লব্ধ অর্থ, খ হলো অর্জন মূল্য, গ অবলোহিত মূল্য। ক খ থেকে যদি বড় হয় তাহলে মূলধনী আয়। তারপরে বলা হচ্ছে খ গ থেকে বড় হলে ব্যবসা খাতের আয়। করার খাত হবে কি মূলধনী আয় প্লাস ব্যবসায়ী আয় একই বছরে, মানে যেই বছর সেল করবেন সেই বছরে এই গণনা ঘটলো। তারপর একটা বলা আছে ব্যবসায়, ব্যবসায় একই জিনিস। তারপরে আসেন বীমা, সেলভেজ একই উদাহরণ। তারপর হচ্ছে ব্যবসা পরিসম্পদ পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত সেলভেজ। তার মানে ক্ষতি হওয়ার পরে আপনি যদি অতিরিক্ত কিছু পান, মানে যত ক্ষতি হচ্ছে তার বেশি হলো মূলধনী আয়, আর বই মূল্যের থেকে যা বেশি পাইছেন সেটা হলো ব্যবসায়িক আয়। তারপর হচ্ছে রপ্তানি করে বিক্রি করে কিছু পাইলে সেটাও ব্যবসা আয়। এই যে ট্রেডিং দায়, ট্রেডিং কোনো ট্রেড করছেন, ট্রেডের কারণে যদি দায় ক্রিয়েট করলো, তাহলে এই দায় যখন কেউ মওকুফ করে দিবে, বলছে মওকুফ যত টাকা মওকুফ করবে সেটাই আপনার ব্যবসায়িক আয়। তার হচ্ছে ট্রেডিং দায় রেকর্ডের ৩ বছরের মধ্যে অপরিশোধিত। আপনার লাইবিলিটিস দেখাইছেন, লাইবিলিটিস ক্যারি ফরওয়ার্ড করতেছেন, তাহলে যেই তারিখে লাইবিলিটি অ্যারাইজ হয়েছে তার ৩ বছরের মধ্যে যদি আপনি শোধ না করেন তাহলে আপনার ইনকাম। তাহলে আপনি যদি কর আইন ভালোভাবে মান্য করেন তাহলে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক সহজ। অনেকে দেখবেন না যে লাইবিলিটি, মানে একজনের কাছে মালামাল কিনছে, তারা নাকে দড়ি দিয়ে ঘুরাই, তারা আর টাকা দেয় না। তাহলে টাকা না দিলে ট্যাক্স অফিস যদি এটা প্রপার ওয়েতে ইনকামে শো করে দেয় আপনার, তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন বা ইনকামের উপর কর দেওয়ার চেয়ে তার পরিশোধ করে দিয়ে এটাই ভালো। এখন কোশ্চেন আইতে পারে যে ভাই এটা কেন আয় হিসাবে আনবো, আমি ট্রেডিং লাইবিলিটি আর ৫ বছর পরে তো দিতে পারি। তাহলে আইনে একটা লিমিটেশন দেওয়া হয়েছে ব্যবসা বান্ধব করার জন্য। এখন এটা ইনকাম করার কারণটা কি, আপনি যেই বছর তার কাছ থেকে মালামাল কিনলেন ওই বছর কিন্তু আপনি খরচ শো করছেন, টাকা দেন নাই, পেয়েবল ক্রিয়েট করছেন। তাহলে যে বছর খরচ হিসাবে আনছেন ওই বছর কিন্তু আপনার প্রফিট কম শো হইলো। তাহলে আপনার যখন ইন্টেনশন খারাপ বা আপনি দেন নাই,
তখন কি করলো এটারে, যত টাকা আপনি বেনিফিট আগে নিয়েছেন ওই পরিমাণ টাকা আপনার করের মধ্যে নিয়ে আসে। তাহলে প্রথম বছর সুবিধা পেলেন, এর পরের বছর এই সুবিধা আবার কমায় দেওয়া হলো, ঘুরে ফিরে বিষয়টা একই থাকে। তাহলে হচ্ছে পূর্বে বিয়োজিত লোকসান পূরণ খরচ, এটা পড়ার কিছু নাই। এই যে 180 ধারা অনুযায়ী যেটা বলা আছে যে প্রারম্ভিক মূলধন যা দেখাবেন এই মূলধন পরবর্তী 5 বছরের মধ্যে কমাইতে পারবেন না। তারপর আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণীবিন্যাসকৃত ঋণ, এটা আলোচনা হয়েছে। তারপর হচ্ছে বিক্রয়ের পূর্বে ব্যবহৃত ব্যবসা। তাহলে যেই তারিখে ব্যবসা আপনার সোল্ড আউট করছেন, ধরে নিতে হবে ওই বছর ব্যবসা পরিচালিত হয়েছে, তাহলে ওই বছর আপনার ট্যাক্স দেওয়া লাগবে। এই ফর্মুলা কার্ড এখানে বলা আছে, ক খ এগুলোর ব্যাখ্যা এই জায়গায় দেওয়া আছে, এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। এদের আবার কুইক চেকলিস্ট দেওয়া আছে যে আসলে কোন অংশগুলো আপনার ভালো করতে হবে। এরপরে ওই যে যে উদাহরণগুলো আমরা আলোচনা করছি, একটা উদাহরণ, এই উদাহরণগুলো এখানে ছোট ছোট করে দেওয়া আছে, ফ্রি স্যাম্পল সহ উদাহরণ দেখলেই হবে। এখন আসেন 55। 55 টোটাল লিস্ট আছে দেখেন, 55-তে 22টা। এই 22টা বিষয় এখানে সামারি আকারে আছে। তো প্রথমটা বলা আছে আইন না মানলে, এখন কোন আইন? উৎসে কর প্রত্যয়ন প্রযোজ্য, আপনি মানেন নাই। তাহলে যেই সকল খরচের উপরে কর কর্তন করা দরকার ছিল করেন নাই, তাহলে পুরা খরচ ডিজেলাও হয়ে আপনার ইনকামের মধ্যে আসবে। ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়, সরি এদের পার্টনারদের কোনো পেমেন্ট যদি দিয়ে থাকেন সেই পেমেন্ট ইনকাম হিসেবে যোগ হবে। এখানে একটা করে উদাহরণ দেওয়া আছে বুঝতে। তার হচ্ছে কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারের পেমেন্ট, কমিশন আকারে কিছু দিলে টোটাল টাকাই ইনকামের মধ্যে আসবে। পার্কিজিট, পার্কিজিট নিয়ে এর আগে বহুতবার আলোচনা হয়েছে। আমাদের রয়্যালটি, এখন আপনারা খেয়াল রাখবেন কোন জায়গায়, যে রয়্যালটির ক্ষেত্রে বলা আছে টার্ন ওভারের 6% অথবা নিট মুনাফার 15%, যেটি কম। তাহলে আপনি রয়্যালটি বাবদ যা মন চায় খরচ করলেন, তারপরে ডিবিসি অ্যাকাউন্ট করার পরে দেখলেন যে টার্ন ওভারের 6%-এ আসে সে 6 লাখ, আর নিট মুনাফার 15%-এ আসে 3 লাখ, আর আপনি টার্ন ওভার সরি রয়্যালটি এক্সপেন্সেস করছেন 10 লাখ। তাহলে বলা আছে 3 লাখের অতিরিক্ত 10 লাখ, এই 7 লাখ টাকা আপনার আয়ের মধ্যে যোগ হবে। তারপরে দেখেন হেড অফিস বা ইন্ট্রা গ্রুপ ব্যয়, অনেক কোম্পানির ব্রাঞ্চ অফিস থাকে, সাবসিডিয়ারি অফিস থাকে। তাহলে ওই সব অফিসের যে খরচ, ওই সব অফিসের যদি স্বতন্ত্র বই থাকে, ওই বইয়ে এই হেড অফিস বাবদ বা ম্যানেজমেন্ট এক্সপেন্সেস বাবদ আপনি নিট ব্যবসায় মুনাফার 10% দিতে হবে। তাহলে নিট ব্যবসা মানে কি? নিট ব্যবসা মানে হলো আয় থেকে সকল খরচ বাদ দেওয়ার পরে যা থাকে। তাহলে আপনি প্রতি মাসে আপনি মান্থলি অ্যাকাউন্ট যখন করবেন, তখন দেখবেন রয়্যালটি বাবদ খরচ কত দেখাইছে, যদি মান্থলি দিয়ে থাকে। হেড অফিসে কত টাকা খরচ দেখাইছেন বা ম্যানেজমেন্ট এক্সপেন্স কত দেখাইছে। তাহলে প্রথম মাসে যদি আপনার নেট প্রফিটের 10%-এর বেশি হয়ে যায়, পরের মাসে খরচ একটু কমাবেন। অথবা হেড অফিসের আপনার খরচ দিলেন, ওই খরচ আপনি অন্য জায়গায় চার্জ করবেন। আর অন্য কোন জায়গায় চার্জ করবেন ওটা বোঝার জন্য আপনার আয়কর অফিস থেকে অ্যাসেসমেন্ট অর্ডার 4-5টা কালেক্ট করবেন, দেখবেন যে কোন কোন জায়গায় কর কর্মকর্তারা কম হাত দেয়। তাহলে বেসিক্যালি দেখবেন প্রোডাকশন রিলেটেড যে এক্সপেন্সেস, ওই জায়গায় অনেক গোজামিল দেওয়া যায়। ওইগুলো নিয়ে ট্যাক্স অফিস খুব বেশি গাড়াগাড়ি করে না, যদি অফিসার একটু লিবারেল হন। আবার আপনি যদি মনে করেন যে কোনো কর্মচারীর আপনি এই যে পার ভিজিট বাবদ 20 লাখ টাকা দেন না, 5 লাখ দেন, তাহলে ওই খাতে আপনার খরচ দেখান। তারপরে ওয়ার্ক ডেইলি লেবার এক্সপেন্সেস, তারপর যেসব খাতে উৎসে কর কম পরিমাণ আছে ওইসব জায়গায় আপনি খরচগুলো চার্জ করবেন। বিদেশ ভ্রমণ ব্যয়, এটা বলা আছে টার্ন ওভারের। তাহলে আপনি ফরেন ট্রাভেলিং এক্সপেন্সেস, আপনার কোম্পানির নেচার এরকম যে ইউজুয়ালি তারা ফরেন ট্রাভেল অ্যালাউ করে না। বলা আছে ব্যবসায়িক উদ্দেশ্য যদি যান, তাহলে ফরেন ট্রাভেল খরচ যা করবেন তাই অ্যালাউ। কারণ আপনি ব্যবসায়িক উদ্দেশ্য যান না, রিক্রিয়েশনও যান না, তাহলে আপনি অন্যান্য জায়গার যে খরচ অতিরিক্ত সেই জায়গায় ফরেন ট্রাভেলিং এক্সপেন্স শো করে দেন। তো তারা হয়তো বলবো যে ভাই আপনি যে গেছেন
বিমান টিকিট কই, এটা কই, তো অমুকটা কই, আপনি তখন বলবেন যে ভাই, আমি এইসব ডকুমেন্টস তাই হারাই গেছে। তাহলে আইনে যেহেতু বলা আছে, এটা হলো বিধিবদ্ধ, আইন দ্বারা সীমাবদ্ধ বা আইনে উল্লেখিত আছে, তাহলে কর অফিস মানে অ্যাসেসমেন্টে ডিসঅ্যালাউ করলে আপনি আপিল ট্রাইব্যুনালে গিয়ে বেনিফিটটা পাবেন। তারপরে আসলে আপ্যায়ন ব্যয়। আপ্যায়ন বলা আছে, এই আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে, সেটা হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপ্যায়ন ব্যয় না দেখাইলে যত টাকা প্রফিট আসতো, সেই প্রফিটের প্রথম 10 লাখের জন্য 4%, বাকি অংশের উপরে 2%। তার মানে এটা একটা এক্সেপশন। অন্যগুলো কিন্তু বলা আছে নিট ব্যবসার মুনাফার, মানে আপনি সকল ওই সংশ্লিষ্ট খরচ দেখানোর পরেও যে মুনাফা, নেট প্রফিট, সেটার আলোকে বিবেচনা করবেন, কিন্তু আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে একটু ভিন্ন। এই কারণে আপ্যায়ন ব্যয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। স্যার এটা স্যার এটা স্যার জি। আপন বেটা স্যার আবার একটু মানে বুঝতে চাচ্ছিলাম যে প্রথম 10 লাখ ইন্টু 4%, তারপর স্যার বাকি। আপ্যায়ন ব্যয়টা বললাম যে আপনি আপনার খাতায় জি স্যার। আপ্যায়ন ব্যয় অ্যাকচুয়ালি যা দেখাইছে, জি। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তো আপ্যায়ন বা ইন্টারমেন্ট এক্সপেন্সেস আপনি দেখায়া সে হ্যাঁ। প্রফিট আসছে 1 লাখ, জি বা স্যার। মনে করেন 50 লাখ। জি। তাহলে আপনি এখন কি করবেন, এটা এই সীমার মধ্যে আছে কিনা এটা বোঝার জন্য আপ্যায়ন ব্যয়টা যদি চার্জ না করতেন তাহলে প্রফিট কত আসতো। ও আচ্ছা আচ্ছা। তাহলে জি আপ্যায়ন স্যার। ব্যয় ছিল 5 লাখ, ওদিকে আসছে 50 লাখ, তাহলে এখন হয়ে গেল, জি। এটা বাদ দিলে 55 লাখ। এই 55 লাখের প্রথম 10-এর জন্য 4%, বাকি 45-এর উপরে 2%। এই পরিমাণ টাকায় আপনি অডিটেড অ্যাকাউন্টসে শো করবেন। বাকি যদি অতিরিক্ত কিছু হয়ে থাকে সেটারে অন্য কোনো জায়গায় চার্জ করবেন। এখন জি এই যে স্যার। আপ্যায়ন ব্যয়ের ব্যাখ্যাটা আমরা অনেকে ভিন্নভাবে ট্রিট করি। সে বলা আছে যে 45 ধারায় যে আপনি, সরি 46, অনুমোদনযোগ্য খরচ 49, ওই জায়গায় বলা আছে আপনি কর্মকর্তা কর্মচারীর কল্যাণার্থে যা দিবেন তাই অ্যালাউ। তাহলে অফিসে যদি আপনি টিফিন, লাঞ্চ, ইভেন শিফটিং ডিউটি হলে ডিনারের ব্যবস্থা করেন, তাহলে এটা তো স্টাফ ফুডিং, স্টাফ জি স্যার। এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট হলো আপ্যায়ন। আপ্যায়ন মানে কি, আপনার ঘরে মেহমান আসছে তার জন্য দিচ্ছেন। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশনেরও বিষয় আছে। এখন তারা হয়তো বলবো যে ভাই এটাও আপ্যায়ন, ওটা আপ্যায়ন, তাহলে তখন 49 দ্বারা দিয়া তারে আটকাইতে হবে, যে আমি আমার নিজের টাকায় কোম্পানিতে কিনা খাওয়াইছি আমার কাজের স্বার্থে, এটা আপ্যায়ন ব্যয় না। জি স্যার। ঠিক আছে, ওইভাবে সেগ্রিগেট করবে। তারপর দেন ফ্রি স্যাম্পল। ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে বলা আছে ইন্ডাস্ট্রির নেচার অনুযায়ী ভিন্নতা আছে। তো এই ভিন্নতা বলা আছে ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রসাধনী এবং অন্যান্য, এদের জন্য লিমিট দেওয়া আছে। তাহলে এটা মেন মেন আইনে যদি, মূল আইনে যদি আমরা যাই, লিমিট দেখেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির 3টা স্ল্যাব, 5 5 কোটি, 5 থেকে 10 কোটি, 10 কোটির উপরে। তাহলে ফার্মাসিউটিক্যালস এ বলা আছে 2%, 5%, 0.5, মানে সিলিংটা কমছে, 2-এর অর্ধেক 1, 1-এর অর্ধেক 5। এখন এটা যদি আমি খাদ্য প্রসাধনের সুগন্ধির ক্ষেত্রে যাই, তাহলে এই যে 2-2-এর জায়গায় এটা হয়েছে 1, এখন 1 ছিল, এটা হয়েছে 0.5, এই 0.5 হয়েছে 0.25। অন্যান্য শিল্প, তাদের ক্ষেত্রে এই 1-এর অর্ধেক 0.5, 0.5-এর জায়গায় এটা আসছে 0.25, আর প্রতি আসছে 0.1। তাহলে হিসাবটা মনে রাখা কিন্তু সহজ, 3টা সিলিং, 5 কোটি, 5 থেকে 10, 10 থেকে 15, পার্সেন্টেজ থেকে টার্ন ওভারের 2, 1, 0.5। ওষুধ সুগন্ধির জন্য, সুগন্ধির জন্য আসতেছে 1, 0.5, 0.25, আর অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য আসতেছে 0.5, 0.25, 0.1। আর আমরা যেহেতু পরীক্ষার্থী না, প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য আমার এত কষ্ট করা মনে রাখার দরকার নেই, আমরা বই আছে, বইয়ের মধ্যে দেখবো। তারপর হচ্ছে প্রচারণার ব্যয়, মানে বিজ্ঞাপন ছাড়া, বিজ্ঞাপন ব্যতীত অন্য কোনো প্রকারের পাবলিসিটি, এটাও বলা আছে টার্ন ওভার। তাহলে দেখবে যে ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু টার্ন ওভারের উপরে। ঠিক আছে,
দুইটা এক্সেপশন আছে, একটা হলো এন্টারটেনমেন্ট আর একটা হলো রয়্যালটিস। এই দুটো বিষয় ছাড়া বাকি সবই বলা আছে টার্ন ওভারে। তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিলে এটার জন্য আলাদা কর আছে, উচ্চ কর। এর বাইরে কোনো পাবলিসিটি হইলে সেটা আবার উচ্চ করও আছে, পাশাপাশি আবার বলা আছে বিক্রয়ের 0.5 এর বেশি হতে পারবে না। তাহলে আপনি বছরের শুরুতেই প্রতি মাসেই খেয়াল করবেন যে আমার বিক্রয় কত, ওই আলোকে আমার অ্যাডভার্টাইজমেন্ট বা পাবলিসিটি খরচ কত হয়েছে। তাহলে এই যে এখানে সিলিং দেওয়া আছে, এটা আপনারা কি করবেন, এক্সেল শিটে ফালাবেন এই আইটেম গুলো। এক্সেল শিটে ফালায়া প্যারামিটার করলাম যে আইটেমের নাম বা পার্টিকুলার্স বা হেড অফ এক্সপেন্সেস, তারপরে বেসিস, লিমিট, লিমিট ইন পার্সেন্টেজ, তাহলে টোটাল লিমিট কত আসলো। এরপরে পাশে আপনি টার্ন ওভার বসাবেন, আর একটা কলামে নেট প্রফিট বসাবেন। তাহলে প্রতি মাসে আপনি ওই নেট প্রফিট এবং টার্ন ওভার আলোকে কত অ্যালাউড হওয়া উচিত আর আপনার বুকসে কত দেখাইছে, এটা 12 মাস টানবেন। এই টানতে গিয়ে এক মাসে খরচ বাড়লে আরেক মাসে কমাবেন। এইভাবে গিয়ে যদি একটা পর্যায়ে আসে দেখে এই খরচ দেওয়ার আর জায়গা নেই, তখন ওই খাতের খরচগুলি ভিন্ন খাতে আপনি এন্ট্রি দিবেন। কারণ এই জায়গায় আবার একটা প্যাচ লাগে কি, আপনি এক খাতের খরচ আরেক খাতে চাপাইলেন, চাপালে আপনি যদি বলেন বাজেটারি কন্ট্রোল, তখন আপনার বাজেট মেনটেন করতে সমস্যা। আবার বোর্ডে একাধিক লোক থাকলে যারা ট্যাক্স বেট বুঝবে না, তারা বলবে যে এই জায়গায় অ্যাকাউন্টেন্ট 2 নম্বরই করছে, মানে অন্য কোনো ব্যক্তির ফেভার দিতে গিয়ে এই কাজ করছে। ইন্টারনাল অডিটে যখন জানবে সে ওটার আবার কানবাড়ি করবে। আবার আপনার পিছনে যদি কেউ শত্রুতা থাকে, এক্সটার্নাল অডিটর আসলে তারা জানাই দিবে। তাহলে এই বিষয়গুলি লিমিটেড অ্যাক্সেস থাকতে হবে, যে আপনি কেন করতেছেন, কি কাজে। এখন অনেকে আমরা কি করি, বছর শেষে ডিবিসি অ্যাকাউন্টস করার আগে আমরা জার্নাল বছর দিই, মানে এক খাতের খরচ আর খাতে পোস্টিং দিই। তো পোস্টিং দিলে দেখবেন অডিটর বলেন অথবা ট্যাক্স অফিস অথবা শুল্ক গোয়েন্দা যারাই আপনার অ্যাকাউন্টস নিয়ে রিভিউ করবে, তারা প্রথমেই আপনার জেবি টানে। কারণ জেবি দিয়ে বোঝা যায় আপনি কি করছেন, এক খাত থেকে ডেবিট করে এক খাতে ক্রেডিট করছেন, এক খাত থেকে ক্রেডিট ছিল ওটা ডেবিট করছেন। তখন বলা যায় এটার কারণটা কি, কি কারণে করছেন। তাহলে এইসব খাত যখন দেখবে যে এক খাতে তার এক খাতে ঢুকেছেন, তাহলে এটা কর অফিস, কর কর্মকর্তা যারা অথবা ট্যালেন্টেড কেউ বলে সহজে বুঝবে যে আপনি কর ফাঁকি দেওয়ার জন্য করছেন, তখন করবেন আরেক ঝামেলা। এই কারণে এইসব জিনিস শুরুতে প্ল্যান করে করতে হবে। আপনি একবার পোস্টিং দিলেন, এরপরে হলো ভাই রং এন্ট্রি হয়েছে আমি অ্যাডজাস্টমেন্ট দিছি, এইগুলি সহজে করবেন না। তারপর দেখেন কর্মচারীরা কোনো কিছু দিলে অবশ্যই ব্যাংকে পরিশোধ দিতে হবে। তাহলে ব্যাংকে যত টাকা না দিবেন পুরোটার উপরেই ট্যাক্স। তারপরে দেন ভাড়া ব্যাংকিং চ্যানেলে হইতে হবে। তারপরে কাঁচা মাল কিনছেন, কাঁচা মালে বলছে কাঁচা মাল ব্যতীত অন্য কোনো আইটেম যদি আপনি কিনেন, সেই টাকা 50%-এর অতিরিক্ত যদি নগদ হয়, তাহলে এই নগদ যত টাকা দিলেন তার 25% খরচ ডিজেল আউট। তাহলে কিভাবে লাগছে, যে অন্যান্য খরচ 20 লাখ, এর 12 লাখ টাকা নগদে দিছে। তাহলে 12 লাখ মানে কি, 50 লাখ টাকা, সরি, 20 লাখের অর্ধেক 50, 10 লাখ। এই 10 লাখ যদি নগদে দিতেন তাহলে কোনো ডিজেল আউট ছিল না, আপনি করছেন 12 লাখ। তাহলে এই যে 10 লাখ অতিরিক্ত 2 লাখ, 2 লাখের 25%, এই 50,000 টাকা আয় হিসেবে যোগ হবে। এই আইনটা এই বছর আনা হয়েছে, এই অংশটা আইনটা খুব জটিল করা হয়েছে। আগে বলা ছিল 5 লাখ টাকার অতিরিক্ত কোনো কাঁচামাল যদি কিনেন নগদে, তাহলে সেটা ডিজেল হবে। আর এটার এই বছর আইন না, দাম প্যাঁচটা কি লাগাইছে। তাহলে উদাহরণে বুঝলাম যে আমি কাঁচামাল ছাড়া কোনো একটা পারচেস করছি 20 লাখ টাকায়, আমরা জানি 50% পর্যন্ত নগদে করা যাবে। তাহলে 10 লাখ টাকা পর্যন্ত ক্রয় করার সীমা ছিল নগদে, আমি বলছি 12 লাখ, তার মানে 2 লাখ অতিরিক্ত খরচ করছে। এই 2 লাখের 25% ইনকামের মধ্যে যোগ হবে।
তারপর হচ্ছে রিটার্ন দাখিল প্রমাণ। রিটার্ন দাখিল মানে ওই যে আমরা যেটা বলছি যে 264 নম্বর ধারা, যে যে সকল ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক ভাবে সাপ্লায়ার আপনার কাছে পিএসআর সাবমিট করতে হবে। তাহলে ওই লোক মানে যার কাছ থেকে আপনি মালামাল ক্রয় করলেন, সেবা নিলেন, তার যদি 264 নম্বর ধারা অনুযায়ী পরের রিটার্ন জমা দেওয়ার প্রুফ আপনার কাছে দেওয়ার কথা থাকে, সেই প্রুফ ছাড়া যদি আপনি তার টাকা পয়সা পরিশোধ করেন, তাহলে পুরা টাকাই আপনার আয়ের মধ্যে যোগ হবে। তারপরে মূলধনী বা ব্যক্তিগত ব্যয়, অস্পষ্ট বিয়োজন, প্রভিশন করছেন, মিসলেনিয়াস প্রভিশন, একে তো প্রভিশন অ্যালাউড না, মানে আপনি করছেন প্রিভিশন, ওটা সমস্যা নেই, প্রভিশন ফর ফিউচার এক্সপেন্সেস, তাহলে বলা আছে ভবিষ্যতের জন্য আপনি কোনো কিছু প্রভিশন করছেন। আবার কেন খরচ দেখাইছেন অথবা দায় ক্রিয়েট করছেন, এগুলোর প্রপার ব্যাখ্যা দিতে পারেন নাই, তাহলেও ইনকামের মধ্যে আসবে। অপ্রাসঙ্গিক খরচ, যেটা ব্যবসার সাথে প্রাসঙ্গিক না, সেটা হলো খরচ হিসাবে অনুমোদনযোগ্য না। তারপর হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট, এটাতে অলরেডি আলোচনা করছি। ইম্পেয়ারমেন্ট লস, এটা আলোচনা করলাম আগে। তারপরে বলা আছে যে তহবিল অনুমোদনযোগ্য না সেখানে খরচ দেখালে। বল। হ্যাঁ, বল। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। ও সরি। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। জি জি, মানে যেটা বললাম যে আমরা মূল কাজ হলো মানে রিটার্ন সাবমিশন। তো রিটার্ন সাবমিশনের সাথে
কোম্পানির অ্যাসেসমেন্টের একটা সম্পর্ক আছে, সেটা হলো যে আপনি যে রিটার্নটা জমা দিবেন সেই রিটার্ন শুড বি ব্যাকড বাই অডিটেড অ্যাকাউন্টস। প্রথম কাজ হলো অডিটেড অ্যাকাউন্টস প্রিপেয়ার করা। অডিটেড অ্যাকাউন্টস আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। তাহলে এখানে কম্পোনেন্টের মধ্যে মূল কম্পোনেন্ট হলো ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা জানি যে আমার রেভিনিউ থেকে নেট প্রফিট আসে আমরা। তো নেট প্রফিট আসতে গেলে আমার অনেকগুলি স্টেপ আছে। ওই স্টেপগুলোর মধ্যে প্রফিট বিফোর ট্যাক্স এই জায়গায় আসার পরে আমরা যারা অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স বোর্ডে কাজ করি তারা থামতে হবে। কারণ এই জায়গায় থাইমে আমি ডিটারমাইন করব যে খাতা অনুযায়ী বা অ্যাকাউন্টস অনুযায়ী যে প্রফিট আয়কর অফিসে এই প্রফিটটাকে মানবে নাকি কমন ব্যবহার। তাহলে আমরা 55 দ্বারা যেসব জিনিস পাইলাম ওই প্রফিটের সাথে এগুলি যোগ বিয়োগ করতে হবে, কইরা আমি করযোগ্য মুনাফা বের করবো। এই করযোগ্য মুনাফার উপরে আমি ট্যাক্স প্রভিশন করবো। এটা হলো আমার মূল কাজ। তো এই কথাটাই বলা আছে যেমন স্পেসিফিক ফরম্যাট ফর কম্পিউটিং অফ ট্যাক্স আন্ডার দ্য হেড অফ বিজনেস অর ইনকাম। তাহলে প্রথমে আসে কি দেখেন, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এটার সাথে কি বলছে, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটার সাথে আমি কি করছি, ইনএডমিসিবল এক্সপেন্সেস, যে সকল খরচ কর আইনে অ্যালাউ করবে না সেগুলো সব যোগ করলাম। তারপরে আমার বুকসে নাই এরকম কোনো জিনিস কর অফিস অ্যালাউ করবে কিনা, অথবা আমার বুকসে যা দেখাইছি আয়কর আইন অনুযায়ী তার কম বেশি কিছু অ্যালাউ করবে কিনা সেগুলি বাদ দিলাম। তারপরে মূল উদ্দেশ্য হলো ব্যবসা ইনকাম এবং অব্যবসায়িক ইনকামরা আবার আলাদা করা। তাহলে আমার বুকস অফ অ্যাকাউন্টসে যদি অব্যবসায়িক কোন ইনকাম থাকে সেইগুলিও বাদ দিব, বাদ দিলে আমার ব্যবসায়িক ইনকাম আসলো। তাহলে ওইগুলোর মধ্যে আছে কি কি, যেমন ডিভিডেন্ড, ইন্টারেস্ট, ক্যাপিটাল গেইন। অকরধার্য বা করমুক্ত কোনো আয় থাকলে সেগুলো বাদ দিলাম, বাদ দিলে আমার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন আসলো। তাহলে এই কাজটা কিন্তু খুব কঠিন না। তারপরে এই নন বিজনেস গুলোর আলাদা করলাম। এই যে ইনকাম আলাদা করার উদ্দেশ্য হলো যে বিজনেস ইনকামের উপর আমার ট্যাক্সের রেট হয় 27.5 অথবা 20-25 এরকম। ডিভিডেন্ডের উপরে ট্যাক্সের রেট হলো 20%, ক্যাপিটাল গেইনের উপরে 15%, আদার্স এর উপরে আলাদা রেট থাকতে হবে। এই কারণে ব্যবসায়িক এবং নন ব্যবসায়িক অব্যবসায়িক ইনকাম আমরা আলাদা করতে হবে। তো কইরা এই জায়গায় ট্যাক্স অ্যাপ্লাই করলে আমার টোটাল ট্যাক্স আসবে। তাহলে এটাই আমরা যদি এখানে বলি থিওরিতে কি বলা আছে, যে অ্যাকাউন্টিং ইনকাম থেকে ট্যাক্স বেস ইনকাম বের করাটা হলো প্রাথমিক কাজ। তারপরে বলা আছে সেগ্রিগেশন অফ বিজনেস আর নন বিজনেস ইনকাম। এটা সেগ্রিগেট করার মূল উদ্দেশ্য হলো এই যে অ্যাজ ট্যাক্স রেট ডিফার্স। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ইবিটি, মানে আর্নিং বিফোর ট্যাক্সের সাথে প্লাস মাইনাস ইফেক্ট অফ থার্ড শিডিউল পার্সোনাল এক্সপেন্সেস, প্রভিশন, ক্যাপিটাল এক্সপেন্সেস, omnibus clauses, inadvisable expenses, এইগুলো অ্যাডলেস করা ইবিটি ফর প্রভিশন অফ ট্যাক্স। তারপরে বলা আছে কি স্প্লিট ট্যাক্স এক্সপেন্সেস অ্যাজ কারেন্ট এন্ড ডেফার্ড। এরপরে হলো আইএসটি ওদের ইম্প্যাক্ট দিব আমরা। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ধাপগুলো এখানে আলোচনা করা আছে। এরপরে আসেন, এখন আমি আমার সফটওয়্যার থেকে অ্যাকাউন্টসটারে ডাউনলোড দিলাম, দিয়ে আমি এক্সেল আনলাম। আনার পরে এখন আপনার আবার এখানে কারুকাজ করতে হবে। এখন যা বললাম সেকশন 55 অনুযায়ী। এর বাইরে আপনি দেখবেন আপনার ভ্যাট রেকর্ডে কি আছে। আমি ভ্যাট যদি প্রপারলি কমপ্লাই করি একরকম, আমি যদি ইমপ্রপার ওয়েতে ভ্যাটের খাতাপত্র মেনটেন করি অথবা আমি উদ্দেশ্য প্রণোদিত কাজ করি মানে ভ্যাট ফাঁকি দেই, তাহলে আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যাই থাকুক আমার কিন্তু কমপ্লাই করতে হবে ভ্যাটের সাথে। তখন হলো জটিলতা বাড়ে। হ্যাঁ, তাহলে তাহলে আপনি যখন একটা অ্যাকাউন্টস করবেন সেই অ্যাকাউন্টে আপনি ট্যাক্স অফিস, ভ্যাট অফিস, শুল্ক গোয়েন্দা, তারপরে ব্যাংক, অডিটর, তারপরে আপনি যদি লিস্টেড কোম্পানি হন তাহলে বিসেক, এই সব জায়গায় আপনি একটা অ্যাকাউন্টসই দিবেন। তাহলে অ্যাকাউন্টসটারে
এমন ভাবে রিডিজাইন করতে হবে যেন সবগুলো ইস্যু কমপ্লাই করে। তাহলে আমরা যদি ওই হিসাবে যাই, ওই হিসাবে গেলে আমরা জানি যে মূল কাজ হলো রেভিনিউ, পারচেস আর হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স। এই তিনটা হলো মূল বিষয়। রেভিনিউ আমার কমপ্লাই করতে হবে ভ্যাটের সাথে, পারচেস কমপ্লাই করতে হবে ভ্যাট এবং এক্সাইজ কোড অনুযায়ী, উইথহোল্ডিং ট্যাক্স এটা হলো উচ্ছে, কর এবং মূসক দুটার সাথে ম্যাচ করতে হবে। তাহলে আমরা জানি আমার বুকসে যত ধরনের খরচ আমি শো করি, মোর দেন 90% হেড অফ এক্সপেন্স এর সাথে উচ্ছে, কর অথবা মূসক অথবা দুইটারই রিলেশন আছে। তাহলে আমরা জানি প্রতি মাসে আমরা মূসক 9.1 জমা দিই। তো মূসক 9.1 যখন জমা দিই, আমি তখন কি করবো, বিভিন্ন লোকের কাছ থেকে যে পরিমাণ উচ্ছে কর কর্তন করছে সেটার আমি বৃদ্ধিকারী সমন্বয় দেখাই, মানে সরকার আমার কাছে পায়। আবার আমি বিভিন্ন জায়গায় সেবা বা পণ্য সরবরাহের কারণে আমার কাছ থেকে লোকজন আবার ট্যাক্স উইথহোল্ড করে, ভ্যাট উইথহোল্ড করে। তাহলে এটা আমি রিটার্নে জমা দিই। আবার প্রতি 3 মাস পর পর আমি উচ্চ করে রিটার্নও জমা দিই। তাহলে আপনার বুকসের যত খরচ আপনি শো করতেছেন, ওই খরচের কোনো অংশের উপরে যদি ট্যাক্স ভ্যাট না কাটা থাকে, তাহলে ওই খরচ আপনি অডিটেড অ্যাকাউন্টে আনবেন না। তাহলে প্রথম কাজ হলো উচ্ছে করের যে সামারি, সেই সামারির আলোকে আপনি ব্যাক ক্যালকুলেশন করে দেখবেন খরচ কত শো করা উচিত। খরচ এর চেয়ে বেশি হলে অতিরিক্ত কর দিয়ে দিতে হবে। আর যদি খরচ কম শো করেন, তাহলে ট্যাক্স অফিস, ভ্যাট অফিস যখন আপনার অডিটেড অ্যাকাউন্ট হাতে নিবে, নেওয়ার পরে তারা তো প্রথমে বলবে যে ভাই এই টাকার উপরে কর এবং মূসক জমা দিয়েছেন কিনা এটা প্রুফ করা। তখন কিন্তু আপনি আটকে যাবেন। তাহলে উইথ হোল্ডিং ট্যাক্স আপনি শেষ করলেন, মানে খরচের যে ক্লেম করলেন সেই ক্লেমের এগেনস্টে প্রপার উচ্চ কর্তন দেওয়া আছে কিনা। এরপরে আসেন পারচেস। পারচেস করলে আমরা মূসক 6.1 এন্ট্রি দিই, মূসক 9.1 এন্ট্রি দিই, বিক্রয় করলে 6.2 এন্ট্রি দিই এবং 9.1 এন্ট্রি দিই। তাহলে 9.1-এ আমরা সকল ধরনের বিক্রয় দেখাই, পণ্য বিক্রয়, সেবা বিক্রয়, ওয়েস্টেজ বিক্রয় করলে, মেশিনারিজ বিক্রয় করলে। তাহলে ওই সকল বিক্রয় থেকে আসবে আদার ইনকাম। রেভিনিউর সাথে ম্যাচ করে দিয়ে গেলে আপনি 9.1-টা যত টাকা পণ্য বা সেবা বিক্রয় অথবা এক্সপোর্ট দিয়ে গেছেন সেটাই পরিপূর্ণভাবে ম্যাচ করতে হবে। তাহলে আপনার 9.1-এর বাইরে যাওয়ার সুযোগ নেই যদি আপনি ফাঁকি দেন। আর পার্চেজের ক্ষেত্রে আপনি লোকাল পার্চেস করতে পারেন, ইম্পোর্টও করতে পারেন। তাহলে ইম্পোর্ট করলে আপনি কাস্টমস এসআই কোডের একটা রেকর্ড থাকে, বিল অফ এন্ট্রি রেকর্ড থাকে। মূসক 6.1 থাকে, মূসক 6.3 থেকে 9.1 থাকে, এইগুলোর সাথে ক্রস চেক করবেন। অনেক সময় হয় কি যে মাল আপনি কিনছেন, কিনলে আপনার ফ্যাক্টরিতে মাল গেছে, স্টোর এন্ট্রি হয়েছে, তাহলে ওই ডকুমেন্টস স্টোর এন্ট্রির সাথে সাথে যদি আপনার মূসক শাখায় না আসে, তাহলে আপনি স্টোরে নিলেন বুকস অফ অ্যাকাউন্টস অনুযায়ী বা আপনার সফটওয়্যার বেস। এখন ব্যাটের সফটওয়্যারে আসবে কখন, যখন আপনি মূসক 6.1 এন্ট্রি দিবেন, 6.3 যখন আপনার হাতে আসবে। তাহলে এখন জুন মাসের 30 তারিখে আপনার মেইন বুকসে মেটেরিয়াল ঢুকছে, মূসক খাতায় আসে নাই, তাহলে একটা রিকনসিলেশন রেডি রাখতে হবে। আপনি যেন বলতে পারেন যে এই আইটেমটা 3 মাস পরে আমার দিল। এই সব ক্ষেত্রে রিকনসিলেশন থাকতে পারে। এখন এই যে পরের যে সামগ্রিক আলোচনা, এটার পাশাপাশি আমরা এই ফরম্যাটটা দেখি, আমি যদি ইনকমপ্লিট রেকর্ডস অথবা আমি যদি ট্যাক্স ব্যাট ম্যানেজ করতে গিয়ে অ্যাকাউন্টস করি, তাহলে কোথা তাহলে আপনি থেকে ইনফরমেশন আমি আমার আনবো? একটা জি কথা বলেন। শোনাবেন? 3 মাস পরে কি একটা কথা যে বলতে গেছেন, অনেকক্ষণ থেমেছিলেন। আমি বলছি আপনার মেইন অ্যাকাউন্টস আর জি, ব্যাটের খাতা, এই জি। দুটো যদি টাইমিং ডিফারেন্স থাকে, টাইমিং ডিফারেন্স থাকলে আপনি এটার একটা রিকনসিলেশন রেডি রাখবেন যে আমার মূসকে অমুক তারিখে আসছে, আমার মেইন বুকস অফ এন্ট্রিতে
পরের মাসে আসছে। এই দাখিলার বিষয়টা আপনি রিকনসাইল করে রাখবেন যে কোন জায়গায় কবে হিট করছে। এখন দেন সেলস রেভিনিউ, মানে আপনি যেটা বললাম যে আপনি যদি প্রপারলি কমপ্লাইড না হন, আপনি যদি পার্শিয়ালি রেকর্ড মেনটেন করেন ইয়াতে ভ্যাট ট্যাক্সে বা মূসক খাতায়, সেই ক্ষেত্রে আপনার মূল অ্যাকাউন্টস এর উপরে আপনি যেসব জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন সেলস রেভিনিউ, মূসক 9.1-এ যা আসছে তাই আপনি শো করবেন। এখন সেলস রেভিনিউর ক্ষেত্রে আমরা জানি ভ্যাট আইনে বলা আছে আপনি যা বিক্রি করলেন সেই বিক্রির এগেনস্টে যা কনজাম্পশন মানে ইনপুট, ইনপুটের থেকে সেলস ভ্যালু অবশ্যই 36 থেকে 40% অধিক হইতে হবে। আদারওয়াইজ সরকারের নিকট থেকে আপনি কোনো, মানে সরকার আপনার কাছ থেকে কোনো ভ্যাট পাইলো না। মানে বিষয়টা হলো যে আপনি যা যেই দামে মাল কিনলেন তার উপরে 15% ট্যাক্স দিলেন, সরি ভ্যাট দিলেন, আবার এটার উপরে থাকে 5% এটি। তাহলে আমরা জানি ভ্যালুয়েশন ট্যাক্স মানে হলো যে মূল্য যা সংযোজন হলো তার উপরে ভ্যাট। তাহলে কত পার্সেন্ট মূল্য বাড়ানো হইলে বা মূল্য সংযোজন করা হইলে আপনি ইম্পোর্ট বা ক্রয় স্টেজে যা ট্যাক্স দিচ্ছেন বিক্রয় করে তার চেয়ে বেশি আসবে। তাহলে এই যে প্যারামিটার গুলোর কথা বললাম, এগুলো শুল্ক গোয়েন্দা খুব মানে নিবিড় ভাবে অ্যানালিসিস করে। মানে আপনার ওই জায়গায় যুক্তি তর্ক করার কোনো সুযোগ নাই, দুই একটা পয়েন্ট দিয়ে তারা আপনার আটকে দিল। তাহলে সেলস আনবেন মূসক 9.1 থেকে, আদার কোনো রেভিনিউ মানে ওয়েস্টেজ সেলস, নন কারেন্ট অ্যাসেট সেলস এই ধরনের কিছু থাকলে এটা 9.1-এ আছে কিনা সেটা দেখবেন। তারপরে রিফান্ড, ডিউটি ড্রব্যাক, প্রসিডিউরালাইজেশন, ইনসেন্টিভ এগুলি থাকলে ব্যাংক স্টেটমেন্টের অনুযায়ী যত টাকা হিট করছে বছরে অত টাকারই আনবেন। তারপর ইনকাম থ্রু ব্যাংক চ্যানেল, মানে অন্য কোথাও থেকে যদি ইনকাম ব্যাংক চ্যানেলে আসে ব্যাংক স্টেটমেন্ট চেক করে তার চেয়ে কম পরিমাণ সেল যেন শো না করো। তাহলে আপনার যদি ভ্যাট ফাঁকি দেন তাহলে ট্যাক্স অফিস কি করে, একদম কোনো কিছু না পেলে তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট আনে। তাহলে ব্যাংক স্টেটমেন্ট, সরি ব্যাংক অ্যাকাউন্ট কয়টা মেনটেন করবেন, কোন অ্যাকাউন্টে কোন টাকাটা দেখাবেন সেটা কিন্তু ডিজাইন করার ইস্যু আছে। মানে অনেক সময় আমরা কি করি এলোপাতারি সেলসের টাকা সকল ব্যাংক অ্যাকাউন্টে আনি। তাহলে আপনি যখন একটা নন কমপ্লায়েন্ট পার্টি বা এসএসসি, আপনার প্রতিদিনই মাথা ঘামাইতে হবে যে ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে ম্যানেজ করবো, মানে ব্যাংক থেকে ব্যাংক ট্রানজাকশন করলে কোন অ্যাকাউন্ট আমি কোন পারপাসে মেনটেন করতেছি, এই নজরদারি আপনার রাখতে হবে। আদারওয়াইজ আপনি একসময় আটকে যাবেন। ইম্পোর্ট করলে বিল অফ এন্ট্রি, এসআই কোডার স্টেটমেন্ট, বলে সিআইসিএল ইনফরমেশন, আরেকটা হলো মূসক 9.1, এই তিন জায়গার সাথে মিলাই নিবেন। লোকাল পার্চেজের ক্ষেত্রে যেটা 9.1-এ দেখা গেছে এবং মূসক 6.3 আছে সেটাই পার্চেজ হিসাবে আনবেন। স্টক ভ্যালু দেখানোর সময় আপনি যেহেতু ভ্যাট ফাঁকি দিচ্ছেন, সরি ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য সেলস পার্চেজ কম দেওয়া হয়েছেন, এই কারণে স্টক ভ্যালু আপনার বুকসে যা আছে সেটা আনবেন না, আপনি আনবেন মূসক 6.1 এবং 6.2-তে যা আছে। তাহলে 6.1 6.2-তে যদি ভ্যালু না থাকে আপনি কি করবেন, এই 9.1-এ যে অ্যাভারেজ ভ্যালু আছে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে স্টক ভ্যালুয়েশন বের করবেন। তো অনেক সময় আমরা দেখি যে স্টক ভ্যালু যখন না মিলাইতে পারে তো লোকজন দেখা যায় যে আপনার ফিনিশড গুডস ক্লোজিং স্টকে যা আছে, র মেটেরিয়াল ক্লোজিং স্টকে যা, এর মাঝখানে হলো ডাব্লিউআইপি, ইচ্ছা মতো ডাব্লিউআইপি বাড়ায়। তাহলে ডাব্লিউআইপি মানে হলো যে আপনার র মেটেরিয়াল ফিনিশড গুডস স্টোর, সরি প্রোডাকশন ফ্লোরে দিচ্ছেন, সেখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে ফিনিশড গুডস স্টোরে যাবে। তাহলে প্রোডাকশন ফ্লোর কত বড় হলে আপনার 6 মাসের স্টক ডাব্লিউআইপি তে থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু ট্যাক্স অফিস ধরে রাখে। তাহলে ডাব্লিউআইপি এলোপাথারি বাড়ানো যাবে না, ওই জায়গায় কিছু লজিক অ্যাপ্লাই করতে হবে। তারপর আছে এক্সপেন্সেস রিকোয়ার উইথ হোল্ডিং ফর্মালিটিস, যে সকল ক্ষেত্রে উৎসে করার বিষয় আছে তাহলে আপনি উৎসে যা কর্তন করা হয়েছে সেই টাকারে ট্যাক্সের রেট দ্বারা ভাগ, মানে ভাগ করলে আপনার কত টাকা খরচ সেটা আসবে। আর আপনি যদি ওই যে উইথহোল্ডিং রিটার্ন প্রপারলি ফিল আপ করেন তাহলে সেখান থেকে আপনি হিসাব পাবেন। তাহলে ট্যাক্স অফিস ভ্যাট অফিস যখন আপনি বুঝবে যে আপনি আমারই লোক, তারা তখন বলে কি যে ভাই আপনি বুকসে যত টাকা খরচ দেখাইছেন সেই টাকার উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন, কত পার্সেন্ট ভ্যাট দিচ্ছেন আমার ক্যালকুলেশন করে বুঝাই দেন। তাহলে আপনি যখন আনারে লোক হবেন আপনি প্রথমে ভয় পাবেন যে আমি রিপেয়ার মেনটেন্যান্স দেখাইছি 1 লাখ, 1 লাখের উপরে 15% ভ্যাট, 10% ট্যাক্স,
25,000 টাকা সরকারের দেওয়ার কথা ছিল, আমি তো আসলে 15% দিই না, আরো কম দিছি। এই কারণে উৎসে কর কর্তন বলতে কি বোঝায় এবং এই কর ক্যালকুলেশন কিভাবে আসে সেটা বোঝা জরুরি, না হলে আপনি আটকাবেন। তার মানে খরচ যা আমি ক্লেম করছি সেটার মধ্যে ট্যাক্স এবং ভ্যাট দুইটাই আছে, এই জিনিস আপনার বুঝতে হবে। তাহলে খরচ যত টাকা ক্লেম করছেন এর থেকে ভ্যাট এবং ট্যাক্স বাদ দিলে যে টাকা সেই টাকা আপনি পেমেন্ট দিচ্ছেন, আর বাকি টাকা সরকারকে দিচ্ছেন। এই কারণে ব্যাক ক্যালকুলেশন করে আপনি বুঝাইতে হবে যে আপনি প্রপারলি উৎসে কর্তনের টাকা দিচ্ছেন। তাহলে এইভাবে আসলে গ্রস প্রফিট। তাহলে আপনার বিক্রয় থেকে ভ্যাট বাদ দিলেন, রিটার্ন বাদ দিলেন, বাদ দিলে যেটা থাকবে এটা হলো নেট সেলস। নেট সেলস থেকে আপনি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বাদ দিলেন, বাদ দেওয়ার পর আসবে গ্রস প্রফিট। কারণ এই গ্রস প্রফিট নিয়ে আয়কর অফিসের অনেক সংশয়। তো সংশয়টা হলো যে আপনি গ্রস প্রফিট দিয়েছেন সে 15%, আপনি ওষুধ কোম্পানি, ওই সার্কেলে আরেকটা ওষুধ কোম্পানি আছে সে দিয়েছে জিপি 25%, আরেকটা কোম্পানি দিয়েছে 30%। তাহলে তিনজনের অ্যাভারেজ করে যেটা আসবে সেটা বলা হয় প্রিভেলেন্স জিপি। কর অফিস বলবো যে 14%, 15% মানে না, আপনার জিপি হবে 25%, সে অন্য কোনো জায়গায় আর হাত দিবে না। তাহলে জিপি 15%-এ আপনার টাকা আসছে 10 কোটি। 15%-এ 10 কোটি আসলে 25%-এ কত টাকা আসে, এই ডিফারেন্সটা সে বলবে এডিশনাল ইনকাম। এই ইনকামের উপর আপনি বর্ধিত ট্যাক্স দিবেন, অন্য কোনো আলোচনা করবে না। এই কারণে প্রিভিলেন্স জিপি আপনি অ্যাকাউন্টস করার সময় দেখবেন জিপি ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে যায় কিনা। তাহলে এটা বোঝার জন্য আপনি কি করবেন, সার্কেল থেকে 8-10টা কোম্পানির অ্যাসেসমেন্ট অর্ডার আনবেন, আইন আপনি দেখবেন জিপি কি আছে। আবার অনেক সময় এই জিপি সার্কেলের যে অ্যাসেসিং কর্মকর্তা তার মর্জির উপরে সেই ক্ষমতা বাড়ায় কমায়। তাহলে তারে এই রাস্তা থেকে বের করে আনতে হলে আপনি আপিল ট্রাইব্যুনাল করে 1 বছর জিপিটা ফিক্স করাই নেবেন। তাহলে প্রতি বছর জিপি আর কাছাকাছি আপনি রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তারপর হচ্ছে লিমিটিং ফ্যাক্টরস, যেগুলো আলোচনা করলাম 55 ধারা অনুযায়ী যে সকল খরচ অ্যালাউড সেই পরিমাণ খরচে আপনি এই জায়গায় আনবেন। ফাইন্যান্স কস্ট, এটা ব্যাংক সার্টিফিকেটে যা আছে তাই বসাবেন। এখন যদি ব্যাংকের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, অ্যাকাউন্টস মিলে না, তাহলে আপনি ফাইন্যান্স কস্ট কিছু ফালায় দিয়েও সার্টিফিকেট আনতে পারবেন। তারপরে ইউটিলিটিস রেনুয়াল রেজিস্ট্রেশন, এইসব জায়গায় কখনোই হাত দিবেন না। এইগুলি 12 মাসের এক্রুয়াল বেসিস আপনি খরচে দেখাবেন, এই জায়গায় কখনোই হাত দিবেন না। তারপর হচ্ছে ট্যাক্স। এখন এই যে ট্যাক্স প্রভিশন করার সময় ক্যালকুলেশনটা খুব জটিল। একটা হলো আর্নিং বিফোর ট্যাক্স, এর উপরে ডাইরেক্ট আপনি ট্যাক্সের রেট দিলেন, এটা হলো রেগুলার ট্যাক্স। মিনিমাম ট্যাক্স, ওটা আবার দুই ধরনের, একটা হলো গ্রস রিসিপ্টের ভিত্তিতে আর একটা হলো উচ্ছে যা কাটছে, এই দুটার মধ্যে যা বেশি সেটাই মিনিমাম ট্যাক্স। তাহলে মিনিমাম মানে কি, যা গ্রস রিসিপ্ট অথবা উচ্ছে কাটছে এই অনুযায়ী যা দেওয়ার কথা সেই পরিমাণ ট্যাক্স, এবং রেগুলার ট্যাক্সের মধ্যে যেটা বেশি সেটাই জায়গায় বসাবে। তা আমরা অনেকে এই অংশের ঝামেলা না বুঝে আমরা কি করি, আর্নিং বিফোর ট্যাক্স এই অনুযায়ী যা ট্যাক্স আসছে সেটাই বসাই, পরে জটিলতা পড়তে হয়। তাহলে আপনার যদি প্রফিট খুব কম হয়, নেগলিজেবল হয়, ইনসিগনিফিকেন্ট হয়, সেক্ষেত্রে দেখবেন রেগুলার ট্যাক্স উচ্ছে যা কাটছেন তার থেকে অনেক কম। এই কারণে এই জায়গাটা একটু সাবধান। এরপর আসেন প্রপার্টি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। আপনি যদি ইম্পোর্ট বেস হয় তাহলে ইম্পোর্টেড মেশিনারি যা আনছেন ইম্পোর্ট করে তার পরিমাণ ভ্যালু, সরি ফিক্সড রেট এডিশন অবশ্যই দেখাবেন, এখানে কখনোই হাত দিবেন না। অনেকে আন্দাবন্দা অ্যাকাউন্টস করে, মানে এলোপাতার অ্যাকাউন্টস করতে গিয়ে দেখা যায় ইম্পোর্ট করছি মেটেরিয়াল, বিল অফ এন্ট্রি 2-4টা বাদ দিয়ে দিছে। এই ধরনের কাজ সাধারণত করবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ল্যান্ড পারচেস, ল্যান্ড পারচেসের ক্ষেত্রে মৌজা ভ্যালু যা আছে, ডিডে যা ভ্যালু আছে তার চেয়ে কম কখনোই শো করবেন না। তারপর হচ্ছে এনি ইনভেস্টমেন্ট থ্রু ব্যাংক চ্যানেল, আপনি যদি ব্যাংক টু ব্যাংক পেমেন্টের মাধ্যমে কোনো এফডিআর করেন, তারপরে কোম্পানির টাকা কোথাও যদি ইনভেস্ট করেন, এইগুলি অবশ্যই শো করতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্ট মানে এটা ব্যাংক চ্যানেলে হইতে পারবে। আপনি নগদে যদি দিয়ে থাকেন তাহলে আপনি ধরা খাবেন। তারপর ইকুইটি ইনজেকশন, কোম্পানিতে কোনো বিনিয়োগ যদি শেয়ার হোল্ডাররা করে সেটা অবশ্যই ব্যাংক চ্যানেলে আসতে হবে এবং তার পার্সোনাল রিটার্নে থাকতে হবে। তারপর হচ্ছে রিসিভেবল, তাহলে রিসিভেবলের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অফিস অডিটর সন্দেহ হলে কাস্টমারের কাছ থেকে আবার
ফিল্ড অডিট করে ডাটা যাচাই করে যে আপনি ওই কোম্পানিতে এত টাকা কিনছেন কিনা। তারপরে ব্যাংক ব্যালেন্স, ইন্টার কোম্পানি ব্যালেন্স। ইন্টার কোম্পানি ব্যালেন্স যদি শো করেন তখন চেক করবেন দুই কোম্পানির অ্যাকাউন্টসে সেটা হিট করছে কিনা। অনেক সময় আমরা এটা মাথার থেকে উঠে উঠে যায়। তাহলে একটা গ্রুপ যদি হয়, একই গ্রুপের যদি একাধিক কোম্পানি থাকে, তাহলে পর অফিস দেখবেন যে বলে যে আপনার এখানে ইন্টার কোম্পানি রিসিভেবল দেখেছেন, তার অ্যাকাউন্টসে পেয়েবল আছে কিনা। তারপর ডিরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট, মানে ডিরেক্টরের কাছে লোন টোন দেখাইলে সেটা ডিরেক্টরের আইটি 10 শো করা আছে কিনা। তারপর হচ্ছে স্যার লোন একটা ফ্রম এখানে ইনস্টিটিউশন। স্যার এখানে মূলত দুইটা কোশ্চেন ছিল আমার। একটা হলো স্যার ওই যে ফার্স্টে যেটা বলেন ইন্টার কোম্পানি স্যার লোন যেটা, স্যার এখানে কোশ্চেনটা খুবই ছোট। সেটা হলো স্যার ওই যে ইন্টার কোম্পানি স্যার হতে হলে তো স্যার একটা কোম্পানির শেয়ার হোল্ডার আরেকটা কোম্পানির কে হতে হবে, তাই না? মানে সিস্টার ওটা ওটা কনসার্নের ক্ষেত্রে। সাবসিডিয়ারি অথবা হলো মানে সবসময় শেয়ার হোল্ডিং থাকতে হবে এরকম না। একটা হলো অ্যাসোসিয়েট আর একটা বলা হয় সাবসিডিয়ারি। তো আচ্ছা সাবসিডিয়ারি হলো আপনার যদি ওই যেই কোম্পানিটা আপনার সিস্টেম কনসার্ন বলতেছে তার যদি 50%-এর বেশি শেয়ার আপনার থাকে। আর একটা আচ্ছা হলো আর দুটা শব্দ আছে, একটা হলো অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট সম্ভবত 20%-এর বেশি কিন্তু 50%-এর নিচে শেয়ার। আর এর নিচে হলো এটা হলো ইকুইটি ইনভেস্টমেন্ট। তিনটা ইস্যু আছে। আর কিন্তু সিস্টেম কনসার্ন মানে হলো যে একটা গ্রুপ, একটা গ্রুপে 5টা কোম্পানি আছে, তার মানে কমন ডিরেক্টর আছে। জি। ডিরেক্টর মানে কোম্পানি বিনিয়োগ করে না, ডিরেক্টরদের শেয়ার আছে। তাহলে হ্যাঁ। মিস্টার এক্স 3টা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তাহলে সিস্টেম কনসার্ন। আচ্ছা আচ্ছা। মানে এরকম একটা ইস্যু স্যার আমার সাথেও হয়েছে, মানে আমি একটা ফেস করছি। সেটা হলো স্যার মানে সেম ডিরেক্টরদেরই মানে মাল্টিপল কোম্পানি তো অডিট রিপোর্টে স্যার সিস্টার কনসার্ন হিসাবে ই করা আছে, মেনশন করা আছে। প্লাস হলো ওই যে রিলেটেড পার্টি ডিসক্লোজার যেটা ওটা দেওয়া। কিন্তু ওই যে হুম। ট্রেড লাইসেন্স বা হলো 10-12 স্যার এখানে ওই যে কোম্পানির নামে কোনো ই নাই, মানে কোনো শেয়ার নাই। মানে ধরেন একটা কোম্পানি এক্স আর কোম্পানি ওয়াই, কিন্তু কোম্পানি ওয়াই তে এক্স এর কোনো শেয়ার নাই। আছে হলো ওই যে কমন যে ডিরেক্টর ও তাদের শেয়ার স্যার। ওই কারণে এটা সিস্টেম কনসার্ন। আর আপনি যদি বলেন যে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির শেয়ার হোল্ডিং আছে, তাহলে ওখানে 3টা শব্দ আছে, একটা হলো অ্যাসোসিয়েট, একটা হলো ইকুইটি ইনভেস্টমেন্ট, আর একটা হলো আপনার সাবসিডিয়ারি কোম্পানি। স্যার এই ক্ষেত্রে স্যার কি এই যে ইন্টার কোম্পানি যে ট্রানজেকশন গুলো স্যার, এই ট্রানজেকশন গুলো কি করা যাবে মানে উইদাউট ট্যাক্স বা ভ্যাটে কোনো ধরনের ই ছাড়া, মানে একই শেয়ার আর এটা হোল্ডারের তো হলো মাল্টিপল আপনার কোম্পানি? এনটিটি হলো সত্তা, জি স্যার, মানে আলাদা শেয়ার আলাদা হোল্ডারের দুইটাই। সাথে রিলেশন না, এটা হলো আপনার এনটিটি মানে আলাদা ব্যক্তি। তাহলে একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে যখন লেনদেন করবে তখন অবশ্যই হুম। ট্যাক্স বেট কমপ্লাই করে করতে হবে। ওই জায়গায় ট্যাক্স বেট ছাড়া ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই। যদি করেন তাহলে দুই আহ, জায়গায় আপনি ওমিট করবেন, দেখাবেন না। কিন্তু ওই হোল্ডিং যে স্যার অ্যাকাউন্টস দেখাবেন। গ্রুপ অফ কোম্পানি গুলো তো স্যার মূলত ওই যে ইন্টার কোম্পানি ট্রানজাকশন করে, মানে এই কোম্পানি অন্য কোম্পানিকে ফান্ড দেয়, নেয়। সেই ক্ষেত্রে তো স্যার কোনো ধরনের ট্যাক্স এর মনে হয় কোনো ফান্ড জটিলতা দেওয়া নাই নিয়ে তো ট্যাক্সে। সম্পর্ক না। ফান্ড দিলে তো ফান্ডের সাথে তো ট্যাক্স বেটার রিলেশন নাই। খালি একটা রিলেশন আছে, ওই যে যেটা বললাম যে আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ধার দিলেন, তাহলে যেই কোম্পানি ধার দিছে সেই কোম্পানির আবার বিশাল অঙ্কের ব্যাংক লোন আছে। তাহলে আপনি ধার হুম দিছেন, আপনার প্রফিট থেকে দেন নাই, কারণ আপনার প্রফিট থাকলে তো আপনার এত লোন নেওয়া লাগতো না। তো লোনের ক্ষেত্রে হুম। বলা আছে এক কোম্পানির লোন নিয়ে আরেক কোম্পানির দিছে, তাহলে যত টাকা দিছে অত টাকার উপরে ক্যালকুলেশন করলে যদি ইন্টারেস্ট 15 লাখ টাকার বেশি হয়, বুঝছেন কিনা, হুম। সেই ক্ষেত্রে বলা জি আছে স্যার। বোর্ডের পারমিশন লাগবে। তাহলে বোর্ড কেন আপনার পারমিশন দিবে, বোর্ডের। বলবে যে অন্য জায়গায় তো লোন আইন আপনারা দেন। বোর্ড মানে হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে ওই পারমিশন আচ্ছা। ছাড়া যখন অ্যাকাউন্টস করলেন, রিফ্লেকশন দিলেন, তাহলে আপনি ইন্টারেস্ট শো যা করছেন যে 100 কোটি টাকা ব্যাংক লোন, ইন্টারেস্ট আসছে মনে করেন 10 কোটি, তাহলে একশো হুম। কোটি থেকে 50 কোটি আরেক কোম্পানির দিচ্ছেন, তাহলে 10 কোটি মানে আপনার লোনের রেশিও হয়ে গেলো 50-50। তাহলে ইন্টারেস্ট হলো 50%, খরচ থেকে বাদ দিয়ে দিবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আর একটা স্যার ছিল হলো ওই যে যেন লোন লোন নিয়ে না জানি কি কথা বলতেছিলেন স্যার, একটা ওইটা নিয়ে একটা কোশ্চেন ছিল। স্যার ওই যে সেকেন্ড যেটা বলতেছিলেন আপনি স্যার, ওই যে কোম্পানি শেয়ার হোল্ডারের পরে যে টপিকটা নিয়ে স্যার। শেয়ার হোল্ডার মানে হলো যে কোনো কোম্পানি যদি তার বুকসে দেখায় যে শেয়ার হোল্ডারের কাছ থেকে এত টাকা লোন নেওয়া হয়েছে,
ঠিক আছে, তাহলে তার আইটি 10B সেটা থাকতে হবে। আর স্পেশাল কেয়ার নেবেন এই যে এটি, এআইটি, ভ্যাট, ডিউটি, এগুলি এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে বুঝি না যে এটি, এআইটি, ভ্যাট এগুলি কি প্রফিট অ্যান্ড লসের চার্জ হবে নাকি ব্যালেন্স শিটে থাকবে। তাহলে আপনি মনে করেন কোনো একটা মাল ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার সময় আপনি ভ্যাট দিচ্ছেন, এটি দিচ্ছেন, এআইটি দিচ্ছেন, আদার্স ডিউটি দিচ্ছেন। তাহলে মালটা যখন কিনলেন, কেনার পরে আপনি জানেন যে আপনি করেন ট্রেড এবং 15%-এর ভ্যাট রেট দেন না, আপনি 5%-এর ব্যবসায়ী, ট্রাঙ্কেড রেটের ব্যবসায়ী, আপনি ভ্যাট এক্সেন্টেড, মানে সরবরাহ পর্যায়ে ভ্যাট এক্সেন্টেড। তাহলে এই যে ভ্যাট, ভ্যাট তো আপনি সরকারের ইনপুট স্টেজে যা দিচ্ছেন সেটা আর আপনি রিফান্ড নিতে পারবেন না, সেটা অ্যাডজাস্ট করতে পারবেন না। তাহলে ভ্যাট যা দিচ্ছেন এটা খরচ, তার মানে মালের দামের মধ্যে এটা ইনক্লুডেড হবে। তাহলে এটি, আইটি কোনটা আপনার খাতায় থাকবে, ক্যারি ফরওয়ার্ড করবেন। আবার আরেকটা বিষয় দেখবেন যে আপনি অ্যাসেসমেন্ট করার পরে দেখা গেল যে অ্যাসেসমেন্ট স্টেজে আইটি 30-তে ক্যালকুলেশন দেওয়া থাকে, আইটি 15-এ ক্যালকুলেশন, 30-তে ক্যালকুলেশনটা থাকে এরকম যে আপনার উপরে ট্যাক্স আসছে এত টাকা, আপনি বিভিন্ন স্টেজে ট্যাক্স দিচ্ছেন এত টাকা। তাহলে আপনার খাতায় ব্যালেন্স শিটে দেখালেন যে আপনি বিভিন্ন স্টেজে ট্যাক্স দিচ্ছেন 25 লাখ, আর অ্যাসেসমেন্টে এটা অ্যালাউ করলো 15 লাখ, তাহলে বাকি 10 লাখ আমরা বারবারই ব্যালেন্স শিটে রাখছি। এটা আসলে ব্যালেন্স শিটে থাকবে না, এটা পিএনএল এ চার্জ করে দিতে হবে অ্যাসেসমেন্টের পরে। কারণ ট্যাক্স অফিস যেটা অ্যালাউ করে নাই, সেটা তো ট্যাক্স মানে সরকারের কাছ থেকে আপনি আর দাবি করে নিতে পারবেন। এই কারণে প্রতি বছর এই সামান্যটা দিবেন অ্যাসেসমেন্ট হওয়ার পরে। আর প্রাইসিং বা কস্টিং করার সময় যেটা বললাম যে উৎসে যে পরিমাণ ট্যাক্স, ভ্যাট এবং ডিউটি আমি দিছি, সেটা কি আমি পরে ফেরত পাবো, সেটা কি অ্যাডজাস্টেবল, সেটা কি রিপিটেবল, এই বিষয়গুলি বুঝা পিএনএল এ চার্জ করবেন নাকি মালের দামের মধ্যে ইনক্লুড করবেন, এটাও বুঝার বিষয় আছে। আচ্ছা, এরপর আসলে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড আদার কম্পারিজন ইনকাম, উপরে যে আলোচনা করছি এটা আরো ডিটেলিং এ এখানে বলা আছে। এই চার্টটা দেখলে আপনারা বুঝবেন যে কোন কম্পোনেন্ট কোন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায়, ভ্যাট আইনের কোন অংশের সাথে যায়, কাস্টমস এর কোথায় যায়, ইনকাম ট্যাক্স এর কোন রেকর্ডের সাথে ম্যাচ করে। এই অংশটা খুব ভালোভাবে পড়বেন। এই অংশটা পড়ার পর আপনার আমার কাজ হবে ডেফার ট্যাক্স নিয়ে পরের ক্লাস আলোচনা করবো। একটু বোঝার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো পরিপত্রের যে অঙ্ক 8 আর 9 নম্বর, 8 আর 9 নম্বর অঙ্ক দেখব। পরের ক্লাসে 8-9 নম্বর অঙ্কের পাশাপাশি আমরা একটা ছোট উদাহরণ দেখব যে অ্যাজ পার বুক অ্যাজ পার ট্যাক্স ট্র্যাক ডকুমেন্টস কি কি জিনিস ট্র্যাক করতে হবে। এটা একটা ছোট্ট ফর্মুলা অঙ্ক দিয়ে আমরা করা আছে এখানে, এটা আমরা আলোচনা করব, করলে মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। স্যার একটা ছোট কোশ্চেন ছিল আমার। জি বল। স্যার কোশ্চেনটা হলো আমাদের, হ্যালো, আচ্ছা জি স্যার শুনতেছি, কোশ্চেনটা বল। হলো স্যার, আমাদের যে কোম্পানির একটা ধরেন অথরাইজ ক্যাপিটাল হলো স্যার 1 কোটি টাকার, এখন এখানে স্যার পেইড আপ ক্যাপিটাল হলো 10 লাখ টাকার, মানে 1 লাখ শেয়ার হলো স্যার পেইড আপ ক্যাপিটাল। কিন্তু এইটা স্যার যে শেয়ার হোল্ডার তারা আসলে ক্যাপিটালটাকে পে করে নাই। তো এইটা আর কি ইয়া ছিল, ওই যে কল এরিয়ার হিসেবে শেয়ারটা ছিল। আনকল ডিভিডেন্ড হিসেবে তো থাকলো, হ্যাঁ। জি স্যার, তো এইবার যেটা হয়েছে, মানে শেয়ার হোল্ডাররা আরো কিছু শেয়ার বাড়াতে চাচ্ছে, মানে এই যে শেয়ার ক্যাপিটাল যেটা স্যার, মানে এটা 3 লাখ হুম, করতে চাচ্ছে, মানে টোটাল 30 লাখ টাকার। তো সেই ক্ষেত্রে হুম। স্যার এইটার টাকাও দিতে চাচ্ছে না, মানে বলতেছে এটা টাকাও পরে দিবে। আর ওই কিছু অ্যাসেট ট্যাসেট পারচেস করছে স্যার, যার কারণে এদিকের ব্যালেন্সটাও একটু ভারী করতে হবে। তো স্যার সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্টটা স্যার আমি কিভাবে করতে পারি, মানে সকল কমপ্লায়েন্স মেনটেন করে স্যার। প্রথম বিষয় হলো যে আপনার যে অথরাইজড ক্যাপিটাল, জি স্যার। পেড আপ ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন, এই জায়গায় কোনো ফর্মালিটিস নাই। অথরাইজড ক্যাপিটাল বাড়াইতে গেলে তখন আপনার হাইকোর্টের পারমিশন নিতে হবে, আর আরজিএসসি তে এটার আবার অ্যাপ্লিকেশন দিতে হবে। তাহলে যদি স্যার পেড আপ ক্যাপিটাল আপনি, অথরাইজ, জি স্যার। পেড আপ ক্যাপিটাল আপনি যে কোনো সীমা পর্যন্ত বাড়াতে পারবেন, এবং পেড আপ ক্যাপিটাল আপনি করলেন, করার পর আবার কল সিগনেচার দেখাতে হবে যদি সে টাকা
আপনারা না দেয়, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আর এক্ষেত্রে স্যার টাকা যে যখন দিবে, জি, আরজিসি রিটার্ন যখন করব, সাবমিট করব, তখন স্যার শিডিউল 10-এ কি স্যার এটা চেঞ্জ আনতে হবে না? শিডিউল 10 ওই যে কল সেন্টার এরিয়ার দেখাবেন, এটা তো পেড অ্যাপ না, পেড অ্যাপের ব্রেকআপে দেখাবেন না। আচ্ছা আচ্ছা, কল সিনারিও দেখাবো। হুম। ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, জি, আসসালামু আলাইকুম।